আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিনশটটা শুরু করি। আচ্ছা, আমি যেটা মানে আগের দিন আমি যে অংশটুকু পর্যন্ত ছিলাম সেটা জাস্ট একটু 2 মিনিটে রিক্যাপ করি। আমি যেটা বলেছিলাম যে ফোরগাট মানে আমাদের যে এন্ডোডার্ম, সে এন্ডোডার্মের মানে এন্ডোডার্মকে আমরা হচ্ছে প্রিমিটিভ গাট টিউবও বলে থাকি। তো সেই এন্ডোডার্মকে আমরা 4টা ভাগে ভাগ করেছিলাম: ফ্যারিঞ্জিয়াল গাট, ফোরগাট, মিডগাট এবং হাইনগাট। আচ্ছা, আগের দিন কিছু কনফিউশন ছিল যে ফোরগাট কতটুকু, বা তোমার ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম আর তোমার হচ্ছে লাংবার্ড, সরি লাংবার্ড আর লিভার বার্ড কোনটা কোন ডাইভার্টিকুলামে বা কোনটা কোন গাটে। তো আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম অথবা লাংবার্ড এবং হেপাটিক ডাইভার্টিকুলাম অথবা লিভার বার্ড, এই দুইটাই হচ্ছে ফোরগাটে। আর একটু স্পেসিফাই করে বলতে গেলে এই দুইটা ফোরগাটের দুই প্রান্তে থাকে। সো ফোরগাটের এক প্রান্তে থাকে লাংবার্ড, আরেক প্রান্তে থাকে লিভার বার্ড। তো যাই হোক, ফোরগাটের যে ভেন্ট্রাল ওয়াল, সামনের ওয়াল, সেই সামনের ওয়ালে একটা আউটপাউচিং অ্যাপিয়ার করে। সে আউটপাউচিংটাই হচ্ছে ফিউচার ট্রাকিয়া। এটা প্রথমবার যখন ডিভাইড হয়, দুইটা ব্রাঞ্চে ভাগ হয়, এটাই পরবর্তীতে হয়ে যায় ফিউচার প্রাইমারি ব্রঙ্কাস বা প্রিন্সিপাল ব্রঙ্কাস। তারপর এভাবে ফার্দার ডিভিশন হতে 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 23টা ডিভিশন করে। এটা হচ্ছে আমাদের ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি। এই ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি থেকে কি আসে? লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডস অফ দ্য লাংস। আর এই যে ফোরগাটের চারপাশে যে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থাকে, এখান থেকে আসে হচ্ছে লাংয়ের মাসেল, ভেসেল, কার্টিলেজ এবং কানেকটিভ টিস্যু। আর ল্যাটারাল প্লেট অফ স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আরও কি আসে? ভিসেরাল প্লুরা। আর সোমাটিক যে লেয়ার, সোমাটোপ্লুরিক লেয়ার, সেখান থেকে আসে প্যারেটাল প্লুরা। এই দুজনের মধ্যে থাকে হচ্ছে প্লুরাল ফ্লুইড। ট্রাকিয়া আর ইসোফেগাসের মধ্যে একটা সেপ্টাম তৈরি হয়ে যায়, তখন ট্রাকিয়া আর ইসোফেগাস আলাদা এন্টিটি হয়ে যায়। যদি এই সেপ্টামটা না থাকে, কোনো অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে, তখন আমরা ওটাকে বলি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। আর লাস্টে আমি বলেছিলাম ম্যাচুরেশন অফ দ্য লাং। ম্যাচুরেশনে কি বলেছিলাম? শুরুতে লাংটা সলিড থাকে, কোনো ক্যাভিটি থাকে না, কোনো ক্যানাল থাকে না, ওটাকে বলা হয় সিউডো গ্ল্যান্ডুলার ফেজ। এবং সেই সময় লাংয়ের সেলগুলো সব টল কলামনার থাকে, দেখেই কোনো জায়গা থাকে না। আস্তে আস্তে এক সময় সেলগুলো ছোট হয়ে যায়, ছোট হয়ে কিউবয়েডাল হয়ে যায়, তখন মাঝখানে একটা লুমেন বা একটা ক্যাভিটি তৈরি হয়, এটাকে বলা হয় ক্যানালিকিউলার ফেজ। তারপরে ফেজটার নাম কি? টার্মিনাল স্যাক স্টেজ। সেটা হচ্ছে কি, প্রিমিটিভ অ্যালভিওলাই ফর্ম হয়, সেখানে নিউমোসাইট থাকে, ফ্ল্যাটেন্ড নিউমোসাইট এবং টাইপ 2 মানে টাইপ 1 নিউমোসাইট হচ্ছে ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস সেল, এছাড়া টাইপ 2 নিউমোসাইট থাকে যেখান থেকে সারফেক্টেন্ট রিলিজ হয়। ফ্ল্যাটেন্ড সেলের সাথেই ক্যাপিলারি চলে আসে, হুইচ ডেভেলপস দ্য রেসপিরেটরি মেমব্রেন। আর তারপরে বলেছিলাম অ্যালভিওলার স্টেজ। এটা হচ্ছে মানে জন্মের আগ পর্যন্ত যা হয়েছে সেই জিনিসটারই ফার্দার ম্যাচুরেশন, ফার্দার ফাইন টিউনিং হয় ফর বেটার গ্যাস এক্সচেঞ্জ। তো এই পর্যন্ত হচ্ছে আমি আগের দিন বলেছিলাম। তো আচ্ছা, তাহলে এখন আমি আজকে মানে কিছু জিনিস একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, একটা বাচ্চা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু, জি বলো। ভাইয়া হচ্ছে এই যে অ্যালভিওলার স্টেজে জি জি। ওখানে যে ডিউরেশনটা হচ্ছে লিখেছিলেন যে 8 মান্থস টু 10 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ। তো এটা কি মানে বেবি হওয়ার হচ্ছে 8 মান্থস থেকে 10 বছর পর্যন্ত অ্যালভিওলার যে হ্যাঁ ফার্দার হ্যাঁ, এটা ম্যাচুরেশন এটা জন্মের হবে পরে তাই শুরু না? হয়, জন্মের পরে শুরু হয় এবং 8 বছর পর্যন্ত। হ্যাঁ, জন্মের পরের 8 মান্থ, এটা ইন্টেরিউটাইন 8 মান্থ না, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে ভাইয়া বার্থের পর থেকে 8 মান্থ পর্যন্ত এই এই সময়টুকুতে কি কোনো ম্যাচুরেশন হয় না? এই সময়টা থেকে লাংয়ের হয়তো হয় না, বাট অন্য বডির অন্যান্য সিস্টেমের ম্যাচুরেশন হয় আর কি, ঠিক আছে? ও, জি ভাইয়া। হ্যাঁ, ওকে। আচ্ছা। আসলে আমি তো এত ভালো জানি না, বইয়ের লেখা পেয়েছি, আমাদের স্যার ম্যাডামরা বলেছিল যে এটা জন্মের পরে 8ম মাস থেকে বেশি করে শুরু হয় আর কি। তবে খেয়াল রাখবো যে বডিতে নাথিং ইজ অ্যাবসলিউট। 8 মাস মানে যে একদম 8 মাস থেকে শুরু হবে এমনটা না, এর আগেও শুরু হতে পারে, অনেকের ক্ষেত্রে একটু দেরিও হতে পারে, অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, ঠিক আছে? তো নাথিং ইজ জি ভাইয়া। অ্যাবসলিউট। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা একটু চিন্তা করো এখন, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন কি তার শ্বাস প্রশ্বাস চলে?
তার শ্বাস প্রশ্বাস তখন চলে না। মানে কি, শ্বাস প্রশ্বাস বলতে আমি কি বুঝাচ্ছি, তা সে কোনো মানে বাতাস ইনহেল করে না এবং সে বাতাসে কোনো অক্সিজেন থাকে না, এবং এই ইনহেলড অক্সিজেনে কোনো ইয়েও থাকে না, মানে মানে এই ইনহেলড সাবস্টেন্সে কোনো অক্সিজেন থাকে না আর কি, সহজ কথা। কিন্তু তাই বলে বাচ্চার লাং তো ডেভেলপ করতেছে, বাচ্চার লাং ডেভেলপ করতেছে, এবং বাচ্চাও কিন্তু জন্মের পরপরই আপনা আপনি শ্বাস নেওয়া শুরু করতেছে। তো এই যে জন্মের পরপরই আপনা আপনি শ্বাস নেওয়া শুরু করতেছে, কিভাবে, কে তাকে শ্বাস নেওয়া শিখাচ্ছে? আসলে বাচ্চার এই যে আমরা যে শ্বাস নেই সব সময়, এগুলোকে আমরা এক কথায় বলি রেসপিরেটরি মুভমেন্ট, ঠিক আছে? তো রেসপিরেটরি মুভমেন্ট যে জিনিসটা, রেসপিরেটরি মুভমেন্ট স্টার্টস ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। বাট এই বাচ্চার মায়ের পেটের ভিতরে তো বাতাস নেই, তাহলে কি? হ্যাঁ, বাচ্চা ইনহেল করে অ্যামনিওটিক ফ্লুইড। আমরা জানি যে বাচ্চা হচ্ছে যে ফ্লোটস ইন দ্য অ্যামনিওটিক ক্যাভিটি, এবং সেই অ্যামনিওটিক ক্যাভিটির ভিতরে থাকে অ্যামনিওটিক ফ্লুইড, এবং যখন বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইড মানে এবং যখন বাচ্চা হচ্ছে মুখ খুলে, তখন সে অ্যামনিওটিক ফ্লুইডটাকে একদিক দিয়ে যেমন সোয়ালো করে, ঠিক তেমনি আরেক দিক দিয়ে সে অ্যামনিওটিক ফ্লুইডটাকে ইনহেলও করে। সো বাচ্চার পুরা ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, এই যে এই ছবিটা তোমরা দেখো, এই যে দেখো, দাঁড়াও, এই যে তোমার এই হচ্ছে ট্রাকিয়া, এই হচ্ছে তোমার প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, এরকম করে করে একদম লাস্টে যে অ্যালভিওলাস বা অ্যালভিউলার স্যাক বা টার্মিনাল স্যাক যাই বলো, এগুলো সব পুরাটাই দেখো আমি নীল কালি দিয়ে দেখিয়েছি। হোল অফ দ্য ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি আপ টু দ্য অ্যালভিউলাস ইজ ফিল্ড উইথ অ্যামনিওটিক ফ্লুইড। আচ্ছা, তোমার কেন হচ্ছে এই অ্যামনিওটিক, মানে কেন বাচ্চার রেসপিরেটরি মুভমেন্ট নেসেসারি? তাহলে আমি কি বললাম, রেসপিরেটরি মুভমেন্টস অকার ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ অ্যান্ড হোল অফ দ্য ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি ইজ ফিল্ড উইথ অ্যামনিওটিক ফ্লুইড। ওয়াই ইজ দিস থিং নেসেসারি? বাচ্চা তো কোনো কিছু না করলেও পারতো, মুখ বন্ধ করে বসে থাকতো, সমস্যা কি ছিল? আচ্ছা, দিস রেসপিরেটরি মুভমেন্ট, রেসপিরেটরি মুভমেন্ট ইন দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ, ইট ইজ necessary for the maturation of the lung. তাহলে রেসপিরেটরি মুভমেন্ট ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ, ইট ইজ নেসেসারি ফর লাং ম্যাচুরেশন, ফর লাং ম্যাচুরেশন। এটা বিজ্ঞানীরা কিভাবে বুঝতে পেরেছে? আমাদের তোমরা জেনারেল এমব্রিওলজিতে পড়েছো যে অ্যামনিওটিক ফ্লুইডের একটা নর্মাল লেভেল আছে, লাইক সম্ভবত 800 থেকে 800 ml থেকে 1 লিটার। যদি অ্যামনিওটিক ফ্লুইডটা এর তুলনায় কম হয়ে যায় সেটাও অ্যাবনর্মাল, যদি এর তুলনায় অনেক বেশি হয়ে যায় সেটাও অ্যাবনর্মাল। যদি কম হয়ে যায় আমরা সেটাকে বলি অলিগো হাইড্রামনিওজ, আর যদি বেশি হয়ে যায় আমরা সেটাকে বলি পলি হাইড্রামনিওজ। তো বিজ্ঞানীরা দেখেছে কি, যেসব বাচ্চাদের অলিগো হাইড্রামনিওজ থাকে তারা রেসপিরেটরি মুভমেন্ট করতে করতে চাইলেও তাদের ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিটা অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে ভরে ওঠে না নর্মাল বাচ্চাদের মতো, কারণ তাদের অ্যামনিওটিক ফ্লুইডই কম। এটা না হওয়ার কারণে তাদের পালমোনারি ডেভেলপমেন্টটা ঠিকমতো হয় না, তাদের লাংগুলো ছোট হয়, এটাকে বলা হয় পালমোনারি হাইপোপ্লেসিয়া। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, তোমার লাস্টের কথাগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট এটাই ইম্পর্টেন্ট যে রেসপিরেটরি মুভমেন্টস অকার ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ অ্যান্ড ইট ইজ নেসেসারি ফর লাং ম্যাচুরেশন, এবং রেসপিরেটরি মুভমেন্ট অকার হয় ইন্ট্রাইউটেরাইন লাইফে, এবং এটার জন্য কি হয়, দ্য হোল ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি ইজ ফিল্ড উইথ অ্যামনিওটিক ফ্লুইড। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখন দেখো, আমরা যদি একটা বাচ্চার ইন্ট্রাইউটেরাইন লাইফে তাদের অ্যালভিওলাসটা দেখি, দেখো এই ধরো তোমার মনে করো টার্মিনাল রেসপিরেটরি বা যাই হোক একদম শেষ যে অংশটা, এবং এটা হচ্ছে অ্যালভিওলাস। দেখো অ্যালভিওলাসের সেলগুলো দেখো, এই হচ্ছে টাইপ 1 নিউমোসাইট আর এই হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। দেখো এখন আমি দেখাচ্ছি কি যে অ্যালভিওলাসটা নীল রঙের ফ্লুইড দিয়ে ভর্তি, এই নীল রঙের ফ্লুইড হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এই হচ্ছে বাচ্চার ইন্ট্রাইউটেরাইন লাইফে তার অ্যালভিওলাসের অবস্থা। আর মাঝে মাঝে ইয়েলো ইয়েলো ডট দিয়ে আমি সারফেক্টেন্ট বুঝাতে চেয়েছি, ইয়েলো ইয়েলো ডট দিয়ে আমি বুঝাতে চেয়েছি সারফেক্টেন্ট। তাইলে একটা ইন্ট্রাইউটেরাইন লাইফে বাচ্চার অ্যামনিওটিক ফ্লুইড পাওয়া যায় আর সারফেক্টেন্ট পাওয়া যায়। এই জিনিসটা কিভাবে থাকে একটু চিন্তা করো। ধরে নাও যে অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে পানি আর সারফেক্টেন্ট হচ্ছে তেল। পানির মধ্যে যেমন বিন্দু বিন্দু তেল ভাসতে থাকে, তেমনি অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যেও সারফেক্টেন্ট কণাগুলো এরকম বিন্দু বিন্দু ভাসতে থাকে। ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে একটা ইন্ট্রাইউটেরাইন লাইফে বাচ্চার লাংয়ের অবস্থা। আচ্ছা, এখন দেখো, এখন জন্মের সময়
যদি বাচ্চার লাং এগুলো দিয়ে ভর্তি থাকে জন্মের সময়, মানে হ্যাঁ জন্মের সময় মানে মায়ের পেট থেকে বের হওয়ার সময়, যখন প্রথমবার বাচ্চাকে মায়ের পেট থেকে বের করা হয়, তখন কিন্তু বাচ্চার লাং এগুলো দিয়ে ফিল করা থাকে। কিন্তু নর্মাল রেসপিরেশন চালানোর জন্য কিন্তু এইসব থাকলে, লাংস এসব থাকলে চলবে না। সো কোনো না কোনোভাবে এগুলোকে সরিয়ে দিতে হবে। তাহলে হাউ ডাজ the baby clear away the amniotic fluid which is present in its tracheobronchial tree? মানে mechanism of clearance of amniotic fluid from the respiratory tract, ঠিক আছে? দেখো, মানে অ্যালভিওলাস বাদে উপরের অংশটুকু একটা মেকানিজমে, আর নিচের অংশটুকু হচ্ছে আরেকটা মেকানিজমে। আচ্ছা, উপরের অংশটা কি? প্রথমবার যখন বাচ্চাকে বের করা হয় এবং বাচ্চা কাঁদে, তখন কান্নার সময় বাচ্চার নাক মুখ দিয়ে কিছু অ্যামনিওটিক ফ্লুইড বের হয়ে যায়, কিছু সাম অ্যামনিওটিক ফ্লুইড গেটস আউট while the baby cries vigorously। এবং অনেক সময় ডাক্তাররা হেল্প করে বাচ্চাদেরকে, তাদের কাছে একরকম সিরিঞ্জ থাকে, সাকশন সিরিঞ্জ। তো তারা বেবিকে সাকশন দেয়, মানে নাকের মধ্যে একটা টিউবের মতো ঢুকিয়ে সিরিঞ্জের মতো টান দেয়, তখন কিছু অ্যামনিওটিক ফ্লুইড বের হয়ে আসে, এটাকে বলা হয় সাকশন। তাহলে কিভাবে জন্মের সময় অ্যামনিওটিক ফ্লুইড বের হয়ে আসে? এর মধ্যে একটা হচ্ছে বেবি ক্রাইজ ভিগোরাসলি এবং ডাক্তাররা সাকশন দেয়। এই হচ্ছে এই অংশটুকু, উপরের অংশটুকু, অ্যালভিওলাস বাদে বাকি অংশটুকু। আচ্ছা, আচ্ছা আর হচ্ছে, আচ্ছা সাকশনটা নিয়ে একটু বলি। আমরা যখন কেমিস্ট্রি ল্যাবে কাজ করেছি, আমরা সবাই ড্রপার ইউজ করেছি, তাই না? প্লাস্টিকের ড্রপার বা অনেকে গ্লাসের ড্রপার ইউজ করেছি। বা আমরা যখন খাই, তোমার কোনো বাচ্চাদেরকে যখন কোনো সিরাপ বা ওষুধ খাওয়াই, ড্রপার, তখন আমরা এরকম একটা ড্রপার ইউজ করি না, যেখানে এই প্রান্তে একটা রাবারের মতো পোর্শন থাকে, এটা চাপ দিলে ড্রপারের ভিতরে ওষুধ উঠে যায়। তো ডাক্তারদের কাছে এরকম সাকশন মেশিন থাকে, সাকশন ছোট মেশিন, মানে ওগুলাকে বলা হয় সাকার। তো এই সাকার দিয়ে বাচ্চার নাকের মধ্যে ঢুকিয়ে চাপ দিলেই বাচ্চার রেসপিরেটরি ট্র্যাক থেকে অ্যামনিওটিক ফ্লুইড গুলা চলে আসে অনেকগুলাই। এভাবে হচ্ছে আমরা উপরের অংশটুকু, অ্যালভিওলাস বাদে বাকি অংশটুকু অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার করি। তাহলে বাচ্চার নিজের একটা চেষ্টা এবং ডাক্তাররাও সাকার দিয়ে চেষ্টা করে। আর বাকি যে অংশটা অ্যালভিওলাস, এটা কি হয়? এটা তো এতই নিচে, এটা বাচ্চার কান্না করলেও যাইতে পারবে না, আবার আমাদের সাকশন মেশিনও পৌঁছাবে না। সো এই জায়গাতে ফ্লুইডটা কি হয়? এই জায়গাতে ফ্লুইডটা হচ্ছে বেসিক্যালি অ্যাবজর্ব হয়ে যায়। কোথায় অ্যাবজর্ব হয়? দেখো, অ্যাবজর্ব ইনটু দ্য ব্লাড ভেসেল অ্যান্ড দ্য লিমফ্যাটিক্স। তোমরা এখন অনেকে বলতে পারো যে ভাই আমরা তো পড়ছি যে লাংসের ভিতরে কোনো লিমফ্যাটিক্স নাই। আচ্ছা, নাই ঠিক আছে, বাট আপাতত এই কথাটা মনে রাখো, কারণ ল্যাংম্যানে ঠিক এই কথাটাই বলা, ইট ইজ অ্যাবজর্বড ইনটু দ্য ব্লাড ভেসেলস অ্যান্ড লিমফ্যাটিক্স। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড প্রেজেন্ট ইন দ্য, মানে তোমার এটা কি অ্যালভিওলাস, এটা কিভাবে এটা অ্যাবজর্ব হয়? এই যে তোমার যে ব্লাড ভেসেল থাকে, এবং ধরে নিলাম যে এখানে লিম্ফ ভেসেলও আছে, এইসব জায়গায় এগুলো অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব হয়ে দেখো, এই অ্যাবজর্বটা হয় কি দিয়ে? রেসপিরেটরি মেমব্রেন দিয়ে ডিফিউশন সরি, মানে অনেকটা ফিল্ট্রেশনের মাধ্যমে অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? পরিশোধন হয় আর কি, এখানে একটা ফিল্ট্রেশনের মাধ্যমে অ্যাবজর্ব হয়। এবং টাইপ 1 নিউমোসাইট, ইট ইজ পারমিয়েবল টু অ্যামনিওটিক ফ্লুইড অনলি বাট নট টু সারফেক্টেন্ট। কি বললাম ভালো করে খেয়াল রাখো। কি বললাম আমি? অ্যালভিওলাসের ভিতরের যে অ্যামনিওটিক ফ্লুইডটা, এটা কিভাবে ক্লিয়ার আউট হয়? ইট ইজ অ্যাবজর্বড বাই দ্য সারাউন্ডিং ক্যাপিলারি, ব্লাড ক্যাপিলারি অ্যান্ড লিমফ্যাটিক ক্যাপিলারি, অথবা ব্লাড ভেসেল অ্যান্ড লিম্ফ ভেসেল, এখানে অ্যাবজর্ব হয়ে যায়। তো এবং অ্যাবজর্পশনটা হয় থ্রু হোয়াট? থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন, অথবা থ্রু দ্য টাইপ 1 নিউমোসাইট, থ্রু দ্য টাইপ 1 নিউমোসাইট, ঠিক আছে? তো যখন অ্যাবজর্ব হওয়ার সময় পারমিয়াবিলিটির একটা ব্যাপার আছে। টাইপ 1 নিউমোসাইট ইজ পারমিয়েবল অনলি টু দ্য অ্যামনিওটিক ফ্লুইড বাট নট টু দ্য সারফেক্টেন্ট। এজন্য যখন সে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়, তখন অবস্থাটা অনেকটা এমন দাঁড়ায়। দেখো, অ্যামনিওটিক ফ্লুইডগুলো সব ব্লাড ভেসেলে চলে যায় বা লিম্ফ ভেসেলে চলে যায়, আর সারফেক্টেন্ট একদম লাইক তলানির মতো একদম লেপ্টে যায়, একদম অ্যালভিওলাসের যে ইনার ওয়াল, সেই ইনার ওয়ালের চারপাশে একদম সুন্দর করে লেপ্টে যায়, ঠিক আছে? একদম লেপ্টায় যায়। এই হচ্ছে তোমার, এভাবেই তোমার অ্যামনিওটিক ফ্লুইডটা ক্লিয়ার অ্যাওয়ে হয়ে যায়। তাহলে এখন কিন্তু আমার বাচ্চার ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি পুরো অ্যামনিওটিক ফ্লুইড মুক্ত, অ্যালভিওলাসটা অ্যামনিওটিক ফ্লুইড মুক্ত,
আবার হচ্ছে ওই জায়গাটাও অ্যামনিওটিক ফ্লুইড মুক্ত, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক যেটা আপ টু অ্যালভিওলাস ওইটাও অ্যামনিওটিক ফ্লুইড মুক্ত। আচ্ছা, তোমাদেরকে অনেকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ কন্ডাক্টিং জোন অ্যান্ড হোয়াট ইজ রেসপিরেটরি জোন। এটা তোমরা সবাই জানো, এটা আমি বলবো না। বাট আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা হচ্ছে তোমার আপ টু দ্য ভোকাল কর্ড, আপ টু দ্য ভোকাল কর্ড, আর এটা হচ্ছে বিলো দ্য ভোকাল কর্ড, বিলো দ্য ভোকাল কর্ড। এখন ভোকাল কর্ড কি এটা আমাকে ফার্স্ট ইয়ারে জিজ্ঞেস করে না, তোমরা হেড নেকে এটা পড়বা, সমস্যা নেই। যারা সেকেন্ড ইয়ার আছো তারা ভালো করে জানো ভোকাল কর্ড কি বা কোন পর্যন্ত, তোমরা জাস্ট এটা মাথায় রাখো। আর ফার্স্ট ইয়ার যারা তোমরা মাথায় রাখো, তোমরা যখন ভোকাল কর্ড পড়বা তখন তোমরা খেয়াল রাখবা যে কোনটা কি, ঠিক আছে? তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে আপ টু দ্য ভোকাল কর্ড, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে বিলো দ্য ভোকাল কর্ড। আচ্ছা, তাহলে এইভাবে অ্যামনিওটিক ফ্লুইড অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, আমি এই পর্যন্ত যা বললাম, এখানে কি কারো কোনো কোয়েরি আছে বা কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, ঠিক আছে, যদি কারো কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমি যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, এখন তাহলে আমরা কি শিখলাম যে এন, মানে এখন পর্যন্ত এন রেজাল্টটা কি পেলাম? এন রেজাল্টটা হচ্ছে যে খেয়াল রাখবা, একটু খেয়াল রাখবা, এখন একটু মনোযোগ দিয়ে শুনো। আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে ম্যাচুরেশন অফ দ্য লাং, তাই না? ম্যাচুরেশন অফ দ্য লাং। তারপরে আরেকটা কথা বলেছিলাম যে ডেভেলপমেন্ট অফ লাং, আরেকটা বলেছিলাম ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেম। এখানে কোথায় কতটুকু বলতে হবে এটা আমি আগের দিন বলে দিয়েছিলাম। তো আজকে শুধু এটা অ্যাড করব যে তোমরা ম্যাচুরেশন অফ লাং যখন বলবা তখন এই চারটা স্টেপ বলবা, চারটা স্টেপ, ওই যে চারটা স্টেপ আমি আগের দিন স্টেজ বলেছিলাম, স্টেজ 1 2 3 4, তার সাথে এটা অ্যাড করবা যে আফটার বার্থ অফ দ্য বেবি দ্য অ্যামনিওটিক ফ্লুইড কিভাবে এসকেপ করে। অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে যে তোমার বেবি ক্রাই অ্যান্ড অলসো ডক্টরস গিভ সাকশন and in the alveolus it absorbed into the blood capillary and also the lymph capillary. তো ম্যাচুরেশন অফ দ্য লাং এ আমি আগের দিন শুধু এতটুকু বলেছিলাম, তোমরা এখন থেকে এতটুকু অ্যাড করবা ম্যাচুরেশন অফ দ্য লাং এর যখন অ্যান্সার লিখবা। বাট অন্য কোথাও আর এই তোমার অ্যামনিওটিক ফ্লুইডের অ্যাবজর্পশনের ব্যাপারটা বলার দরকার নেই, না বললেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি পরের অংশে চলে যাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে একটু সারফেক্টেন্ট নিয়ে কিছু কথা। সারফেক্টেন্ট নিয়ে কিছু কথা, এবং এই কথাগুলো সবই তোমরা জানো ফিজিওলজি থেকে, তাও আমি একবার রিক্যাপিচুলেট করছি কারণ এখানে ভাইভাতে এগুলো জিজ্ঞেস করতে পারে এবং এমসিকিউতে এগুলো আসে। খুবই ইম্পর্টেন্ট কিছু কথা শুনো। সারফেক্টেন্ট হচ্ছে, এটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইড দিয়ে তৈরি হয়, এটা টাইপ 2 নিউমোসাইড দিয়ে তৈরি হয়। এটা কি? এটা হচ্ছে এক প্রকার ফসফোলিপিড। এজন্যই আমি বলেছিলাম যে অ্যামনিওটিক ফ্লুইড যদি পানি হয় তাহলে সারফেক্টেন্ট হচ্ছে চর্বির কণা বা তেলের বিন্দু। লিপিড যেহেতু, সেটা অনেকটা ওই রকমই আচরণ করে। ফসফোলিপিড, এবং যদি তুমি অ্যাকচুয়াল কেমিক্যাল নাম শুনতে চাও সেটা হচ্ছে ডাইপালমিটয়েল ফসফাটাইডিল কোলাইন অথবা ডিপিপিসিও বলা হয় একে এক কথায়। তাহলে সিনথেসাইজ হয় টাইপ 2 নিউমোসাইটে তুমি বললামই। এখন সিক্রেশন কবে থেকে শুরু হয়? এটা আমরা হয়তো তোমার গাজী আজমল স্যারের বইয়েও পড়েছি যে 6th মান্থ অথবা 24 উইকস থেকে শুরু হয়। তো যেহেতু আমাদের হিউম্যান বডিতে কোনো কিছু অ্যাবসলিউট না, উই শুড অলওয়েজ ইউজ আ মিনিমাম রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম রেঞ্জ। এই হচ্ছে সেই রেঞ্জটা। এটা 22 থেকে 26 সপ্তাহের মধ্যে নর্মাল একটা বাচ্চাতে, মানে 22 থেকে 26 সপ্তাহ অফ ইন্ট্রাইউটেরিন লাইফ, এর মধ্যে একটা নর্মাল বাচ্চাতে তৈরি হওয়া শুরু হবে জাস্ট শুরু হবে। কিন্তু তার মানে এই না যে বাচ্চাটার সারফেক্টেন্টটা ইট ইজ অ্যাডেকুয়েট ফর হিজ ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল, ঠিক আছে? adequate level is present at 34 weeks. adequate level is present at 34 weeks, এটা মানে হচ্ছে কি 34 সপ্তাহের পরে যদি বাচ্চাকে ছেড়ে দেওয়া হয় মায়ের শরীর থেকে বাইরে, বাচ্চা নিজে নিজে শ্বাস নিয়ে বাঁচতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল is possible without any medical intervention, without any medical intervention.
আচ্ছা, এটা হচ্ছে কি, এই কথাটা বলার উদ্দেশ্য কি, তোমরা অনেক বইয়ে হয়তো পড়েছো, গাজী আজমল স্যারের বইয়ে পড়েছো যে অনেক দেশে 24 সপ্তাহের আগে অ্যাবর্শন ভ্যালিড, 24 সপ্তাহের পরে অ্যাবর্শন ভ্যালিড না, কারণ মনে করা হয় যে 24 সপ্তাহের পরে বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে পারে। মানে ঠিক আছে, এটা অ্যাবর্শন জাস্টিফিকেশনে হয়তো ঠিক আছে ওইসব দেশে, বাট আমি যেটা বলতে চাইছি, তোমরা এটা কখনো মনে করে না যে সারফেক্টেন্ট তৈরি হওয়ার পর থেকেই বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে পারে। এই যে আমি বললাম যে তৈরি হওয়া শুরু হয় সাপোজ গড়ে 24 উইকস বা 22 থেকে 26 উইকস, কিন্তু অ্যাডেকুয়েট অ্যামাউন্টে তৈরি হয় 34 উইকস। এর মাঝামাঝি কোনো সময় যদি বাচ্চা জন্ম হয়, আমরা সেটাকে বলি প্রিটার্ম বার্থ। প্রিটার্ম বার্থ। এবং এই সময় বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মেডিকেল ইন্টারভেনশন নেসেসারি। আমাদের বাচ্চাকে নিওন্যাটাল আইসিইউতে রাখতে হবে ফর আর্টিফিশিয়াল ভেন্টিলেশন। তারপর হচ্ছে তোমার বাচ্চাকে আমার আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট দেওয়া লাগবে। এগুলা করলে বাচ্চাটাকে বাঁচায় রাখা আল্লাহ দিলে সম্ভব হবে, এছাড়া সম্ভব হবে না। কিন্তু যদি 34 সপ্তাহের পরে জন্ম হয়, বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি এসব ছাড়াই ইন মোস্ট অফ দ্য কেসেস বাঁচতে পারে। এজন্যই এতগুলো কথা বলা। সো সারফেক্টেন্ট সিক্রেশন স্টার্টস অ্যাট 22 থেকে 26 উইকস, এবং অ্যাডেকুয়েট লেভেলটা আমরা পৌঁছাই হচ্ছে 34 সপ্তাহে। আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য ফাংশন অফ সারফেক্টেন্ট? ঠিক আছে, ফাংশন অফ সারফেক্টেন্ট দেখো তোমরা যে, আচ্ছা এইখানে এই ছবিটা কি দেখা যাচ্ছে এখানে? আচ্ছা, আগে এই জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করো তোমরা, জাস্ট দেখো, একটা বাচ্চা যখন তার অ্যামনিওটিক ফ্লুইডগুলো এদিক দিয়ে বের হয়ে গেল, আবার এদিক দিয়ে হচ্ছে অ্যাবজর্ব হয়ে গেল কিছু অ্যামনিওটিক ফ্লুইড, তারপরও আমরা যখন শ্বাস নেই, তোমরা জানো যে আমরা শ্বাস নেওয়ার সময় সেখানে কি থাকে? অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, আর থাকে H2O, মানে তোমার ভেপার বা বাষ্প, তাই না? তো এই বাষ্প কণাগুলো কিন্তু আলটিমেটলি অ্যালভিউলাসে এসে পৌঁছায়, এবং ওয়াটার মলিকিউলের মধ্যে আমরা জানি যে সারফেস টেনশন থাকে। ওয়াটার মলিকুলগুলো সব একসাথে মিলে বড় একটা ওয়াটার মলিকুল হয়ে যাইতে চায়। যখন অনেকগুলো ওয়াটার মলিকুল এরকম থাকে চারপাশে, দে টেন্ড টু কোয়ালেস অথবা মিট অ্যান্ড ফর্ম এ লার্জ ওয়াটার ড্রপ। অ্যালভিউলাসের ভিতরে এরকম ওয়াটার মলিকিউলগুলো যখন মানে এই জিনিসটা করার টেন্ডেন্সি শো করে, তখন তাদের কিন্তু একটা সম্ভাবনা থাকে যে অ্যালভিউলাসটাকেও এরকম একটা শেপ থেকে চুপসায় ফেলা টেন্ডেন্সি থাকে। এবং অ্যালভিউলাসটা যদি চুপসায় যায়, তাহলে তো বাতাস এসে বেশি সারফেস এরিয়া পাবে না গ্যাস এক্সচেঞ্জের জন্য, তাই না? এজন্যই সারফেক্টেন্টের এখানে একটা রোল আছে। সারফেক্টেন্ট কি করে? এই যে ওয়াটার মলিকিউলগুলা, এদের মধ্যে বিদ্যমান যে সারফেস টেনশন, এটাকে সারফেক্টেন্টটা কমায় দেয়। তাহলে সারফেক্টেন্টের মেইন ফাংশন কি? ইট রিডিউসেস দ্য সারফেস টেনশন অফ দ্য অ্যালভিওলাই। আসলে অ্যালভিওলাই না বলে সারফেস টেনশন বিটুইন ওয়াটার মলিকিউল প্রেজেন্ট ইন দ্য অ্যালভিওলাই। ওয়াটার মলিকিউল বা H2 মলিকিউল বা ভেপার মলিকিউল প্রেজেন্ট ইন দ্য অ্যালভিওলাই। এবং এর মাধ্যমে সে কোন জিনিসটাকে প্রিভেন্ট করতেছে অ্যাকচুয়ালি? এই যে অ্যালভিওলাসটা যে চুপসায় যাচ্ছে, অর্থাৎ কলাপস যে হওয়ার টেন্ডেন্সি, সে হচ্ছে অ্যালভিওলাসের কলাপসিং টেন্ডেন্সিটাকে প্রিভেন্ট করে। অ্যালভিওলাসটা কিন্তু নর্মালি কলাপস হইতে চায়। আমরা জানি যে তোমার ইন্সপিরেশন ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, এক্সপিরেশন ইজ এ প্যাসিভ প্রসেস। প্যাসিভ প্রসেসের সময় জাস্ট একটা ইলাস্টিক রিকয়েল হয়। এই ইলাস্টিক রিকয়েল প্লাস H2O মলিকিউলের যে সারফেস টেনশন, এই দুইটা কিন্তু লাংকে খুব মানে খুব ভেরি মাচ লাইকলি টু কলাপস করে ফেলে। বাট সারফেস টেনশনটা যদি সারফেক্টেন্ট কমায় দিতে পারে, তাহলে কিন্তু ইট ক্যান প্রিভেন্ট কলাপস অফ দ্য অ্যালভিওলাই। তাহলে আমাদের এত হাবিজাবি মনে না রেখে আমাদের এখানে খালি দুইটা কথাই মনে রাখতে হবে যে ফাংশন অফ দ্য সারফেক্টেন্ট কি? ইট রিডিউসেস দ্য সারফেস টেনশন অফ দ্য অ্যালভিওলাই অ্যান্ড ইট প্রিভেন্টস দ্য কলাপস অফ দ্য অ্যালভিওলাই। আচ্ছা, আমি এই পর্যন্ত যা বললাম, এটা কি সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত যা বললাম, কারো কি কোনো কোয়েরি আছে? আচ্ছা, ঠিক আছে, কারো কোনো কোয়েরি নেই আশা করি। আচ্ছা, এখন যদি সারফেক্টেন্ট
আচ্ছা, আরেকটা জিনিস তোমরা এটা এখানে এভাবে অ্যাড করে দিতে পারো যে ইট অলসো প্রিভেন্টস, কি প্রিভেন্টস, নিওন্যাটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এখন এটা কি, এটা আমি বলতেছি, বাট ফাংশন অফ সারফেক্টেন্টে তোমরা এই দুইটা বলে তারপর এভাবে বলতে পারো। সো অল ইন অল ইট প্রিভেন্টস নিওন্যাটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে দ্যাট ইজ অল অ্যাবাউট সারফেক্টেন্ট। এখন আমরা একটু রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা নিয়ে পড়ি। এটা ভাইভায় জিজ্ঞেস করে, আবার এটা শর্ট নোটও আসে এজন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর তাহলে আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম নিয়ে একটু পড়ি। খুবই সহজ, আমি যা বলি তাই, এর বাইরে কিছু জানতে হবে না, কিছু জানারও দরকার নেই। দেখো, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে কি বলছে যে, দেখো যদি আমরা জানি যে আমাদের লাঙে সারফেক্টেন্ট থাকে এরকম করে কোটিং করে, এবং সারফেক্টেন্টের কাজটা কি, সারফেস টেনশন কমানো এবং টু প্রিভেন্ট কলাপস অফ দ্য অ্যালভিওলাস। কিন্তু যদি সারফেক্টেন্টটা না থাকে তখন কি হবে, তখন কিন্তু সারফেস টেনশনটা অনেক হাই থাকবে, ওয়াটার মলিকুলগুলো একসাথে কোয়ালেস করার চেষ্টা করবে, এবং অ্যালভিওলাসের যে একটা সারফেস এরিয়া থাকে ফর গ্যাস এক্সচেঞ্জ, সেই সারফেস এরিয়াটা কিন্তু কমে যায় ডিউ টু ইটস কোল্যাপস। ঠিক আছে। আচ্ছা, আর আর হচ্ছে তোমার সারফেক্টেন্ট না থাকতে পারে কেন, এক হচ্ছে যে হয় সারফেক্টেন্ট কোনো কারণে, মানে দেখো হয় কোনো কারণে সারফেক্টেন্ট কম তৈরি হচ্ছে। আচ্ছা দাঁড়াও, হয় তোমার সারফেক্টেন্ট যেখান থেকে তৈরি হচ্ছে সে সোর্সটাই নাই, কোত্থেকে তৈরি হয়, টাইপ 2 নিউমোসাইট, হয় টাইপ 2 নিউমোসাইটগুলোই নাই, কোনো কারণে তারা ডেস্ট্রয় হয়ে গিয়েছে বা কোনো কারণে তারা তৈরি হয়নি, অথবা টাইপ 2 নিউমোসাইট আছে কিন্তু সেখান থেকে ইনঅ্যাডেকুয়েট অ্যামাউন্ট অফ সারফেক্টেন্ট তৈরি হচ্ছে কোনো কারণে। এই দুটো হলে সারফেক্টেন্টের পরিমাণ কমে যায় বা একদমই থাকে না, এবং তখনই সমস্যা হয়। তাহলে দেখো, ইফ দেয়ার ইজ ইনঅ্যাডেকুয়েট সারফেক্টেন্ট তাহলে আরডিএস হতে পারে, অথবা ইফ দেয়ার ইজ অ্যাবসেন্স অফ সারফেক্টেন্ট মানে কমপ্লিট অ্যাবসেন্স, কিচ্ছু নাই, কোনো সারফেক্টেন্টই নাই, এই দুটো ক্ষেত্রে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। তো এটাকে একটু এনআরডিএস বলাটা আমি পছন্দ করি, কারণ নিওনেটাল পিরিয়ডের কথা আমি বলছি। অ্যাডাল্ট মানুষেরও রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, ওটাকে বলা হয় এআরডিএস অথবা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ওইটার সাথে সারফেক্টেন্টের এর রিলেশন নাই, ওটার সাথে অন্য জিনিসের রিলেশন। আচ্ছা, এখন আমার যেটা সে মানে ইনঅ্যাডেকুয়েট সারফেক্টেন্ট কখন হতে পারে, বেবি বর্ন প্রিম্যাচিউরলি, প্রিম্যাচিউরলি মানে 34 সপ্তাহের আগে, বাট 26 উইকসের পর, যখন তার টাইপ 2 নিউমোসাইটগুলো আছে বাট একদম ম্যাচিউর সংখ্যায় নেই। দেখো 22 থেকে 26 উইকসে প্রথম টাইপ 2 নিউমোসাইট অ্যাপিয়ার করে, বাট তাদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে 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 সবচেয়ে ম্যাক্সিমাম হয়ে যায় 34 উইকসে যে। সো এর মধ্যে যদি জন্ম হয় তাহলে টাইপ 2 নিউমোসাইটের পরিমাণ মানে একটা অ্যাডাল্ট মানুষের সমান হবে না, একটু কম থাকবে। এটা হচ্ছে ইনঅ্যাডেকুয়েট আর কি। অথবা দেখো, ইনহিবিশন অফ টাইপ 2 নিউমোসাইট, যদি কোনো কারণে টাইপ 2 নিউমোসাইটকে কোনো হরমোন ইনহিবিট করে যে তুমি সারফেক্টেন্ট কম কম তৈরি করবা, তাহলেও কিন্তু টাইপ 2 নিউমোসাইট কম কম সারফেক্টেন্ট তৈরি করবে। সেরকম একটা হরমোন হচ্ছে ইনসুলিন। এখানে আমি ছোট্ট একটা মেকানিজম একটু বলি। যারা ডায়াবেটিক মাদার তাদের হাইপার গ্লাইসেমিয়া থাকে, ব্লাড গ্লুকোজ অনেক হাই থাকে। এই হাই ব্লাড গ্লুকোজটা প্ল্যাসেন্টা দিয়ে বাচ্চায় যায়, বেবিতে যায়, বেবিতেও তখন হাইপারগ্লাইসেমিয়া থাকে। কিন্তু বাচ্চার তো আর ডায়াবেটিস নাই, বাচ্চার তো প্যানক্রিয়াস ঠিক আছে, বাচ্চার প্যানক্রিয়াস এই ইনক্রিজড গ্লুকোজের রেসপন্সে বেশি বেশি করে ইনসুলিন সিক্রেট করে, এবং ইনসুলিনের একটা অ্যাডভার্স ইফেক্ট আছে অন টাইপ 2 নিউমোসাইট। এই টাইপ 2 নিউমোসাইটকে সে ইনহিবিট করে টু প্রডিউস ডিক্রিজড অ্যামাউন্ট অফ সারফেক্টেন্ট। তাহলে ডায়াবেটিক মাদের বাচ্চাদের সারফেক্টেন্ট কম থাকে, এজন্য ওদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হবার চান্স বেশি, খেয়াল রাখবে এটা। তাহলে ইনহিবিশন অফ টাইপ 2 নিউমোসাইট বাই এক্সেস ইনসুলিন ইন ডায়াবেটিক মাদার্স, খেয়াল থাকবে এটা। আচ্ছা, ইফ দ্যার ইজ কমপ্লিট অ্যাবসেন্স অফ সারফেক্টেন্ট, কখন, সিভিয়ারলি প্রিম্যাচিউর বেবি, মানে ওর শরীরে কোনো টাইপ 2 নিউমোসাইট নাই, অনেক আগে, মানে এরও আগে, এই যে এই সময়টারও আগে, তখন, অথবা
ইফ ডিউ টু সাম কজ দের ইজ ডেথ অফ টাইপ টু নিউমোসাইট, সব টাইপ টু নিউমোসাইট কোনো কারণে নষ্ট হয়ে গেল, এটা কারণটা আসলে আমার জানা নেই, তবে এটাও হতে পারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে কারণ, এই হচ্ছে কারণ। আর এখানে তাহলে এন্ড রেজাল্টটা কি? সারফেস টেনশন বেড়ে যায়, তুমি মানে সারফেক্টেন্ট ফাংশনটা জাস্ট উল্টায় বলবা, সারফেক্টেন্টের পরিমাণটা কমে যায় যেহেতু, সেহেতু সারফেস টেনশন বাড়ে এবং ইনক্রিজ টেন্ডেন্সি অফ দ্য অ্যালভিওলাই টু কোল্যাপস, ইনক্রিজ টেন্ডেন্সি অফ দ্য অ্যালভিওলাই টু কোল্যাপস। তাহলে আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম নিয়ে কি কি বললাম, কেন হয় রেসপিরেটরি সিনড্রোম, যদি কোনো কারণে সারফেক্টেন্ট কম থাকে অথবা না থাকে, আর যদি না থাকে বা কম থাকে তখন কি হয়, সারফেস টেনশন বেড়ে যায় এবং অ্যালভিওলাসের টেন্ডেন্সি টু কোল্যাপস অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, এখন একটু দেখো একটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বাচ্চার অ্যালভিওলাসটা দেখতে কেমন হয়। নর্মাল বাচ্চাদের অ্যালভিওলাসটা দেখতে তো এরকম, তাই না? রেসপিরেটরি সিনড্রোমের বাচ্চার অ্যালভিওলাস দেখতে কিরকম হয় সেটা আমরা তাহলে একটু দেখি। এই জায়গাটা খেয়াল করো, ওয়েট। আচ্ছা, দেখো দেখো এর মধ্যে কিন্তু কোনো বাতাস নাই, বাতাস নাই মানে বাতাস থাকলেও বাতাসটা ঠিকমতো আসতে পারতেছে না, কেন? কারণ হলুদ হলুদ সারফেক্টেন্টগুলো না থাকার কারণে অ্যালভিওলাসটা কলাপস করে গিয়েছে, কলাপস করে তোমার এখানে এখন একটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বাচ্চার অ্যালভিওলাসে কি কি জিনিস দেখা যায় সেটা আমি বলছি। প্রোটিন রিচ ফ্লুইড, হায়ালিন মেমব্রেন এবং ল্যামেলার বডি, এগুলো কি এটা আমি একটু পরে বলছি। বাট এমসিকিউ আসে যে হোয়াট উইল বি সিন ইন দ্য অ্যালভিওলাস অফ এ চাইল্ড বর্ন উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অথবা এমনি আসতে পারে যে আ চাইল্ড ওয়াজ ডেলিভার্ড ডেড, মানে a child was born prematurely and he was stillborn মরা বাচ্চা হইছে। The doctors later said that he died from respiratory distress syndrome. What will be found in his alveoli on postmortem? এই তিনটা জিনিস, প্রোটিন রিচ ফ্লুইড, হায়ালিন মেমব্রেন এবং ল্যামেলার বডিজ। খেয়াল রাখবা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বাচ্চার অ্যালভিওলাসে অথবা যদি বাচ্চা মৃত হয়ে যায় তার পোস্টমর্টেমে এই জিনিসগুলো পাওয়া যাবে হিস্টোলজিক্যালি, প্রোটিন রিচ ফ্লুইড, হায়ালিন মেমব্রেন এবং ল্যামেলার বডিজ। এখন এগুলা কি এটা আমি একটু তোমাদের যেহেতু কিউরিওসিটি আছে আমি একটু ব্যাখ্যা করছি। আচ্ছা, দেখো একটু এই জায়গাটা একটু খেয়াল করো, তোমার এই হচ্ছে একটা টাইপ টু নিউমোসাইট, এটা একটা টাইপ টু নিউমোসাইট, এটা হচ্ছে এটা নিউক্লিয়াসটা। তো এর ভিতরে এখান থেকে তো সারফেক্টেন্ট তৈরি হয়, তাই না? কিভাবে তৈরি হয়? সারফেক্টেন্ট সেলের ভিতরে, তোমার সারফেক্টেন্ট তো এক প্রকার ফসফোলিপিড, তাই না? ফসফোলিপিডটা একটা সিক্রেটরি ভেসিকলের মাধ্যমে বের হয়। তো সিক্রেটরি ভেসিকলটা মানে ভিতরে থাকে সারফেক্টেন্ট আর বাইরে থাকে ল্যামেলার ল্যামেলার বডি। আচ্ছা, ল্যামেলার বডি জিনিসটা হচ্ছে অনেকটা, তোমরা ফ্যাট অ্যাবজর্পশনে মাইসেলির নাম শুনেছিলে না? মাইসেলি যেরকম একটা ফেরিং ফাংশন আছে লিপিডের, তো এই ল্যামেলার বডিটাও সারফেক্টেন্টটাকে ফেরিং ফাংশনের মাধ্যমে সেলের ভিতর থেকে বাইরে নিয়ে আসে এবং বের হওয়ার পরও টেম্পোরারিলি সারফেক্টেন্টটা ইজ সারাউন্ডেড বাই ল্যামেলার বডি। ঠিক আছে? তো কোনো কারণে যদি টাইপ টু নিউমোসাইটের ভিতর থেকে সারফেক্টেন্ট তৈরি না হয়, তারপরও সারফেক্টেন্ট বাদে এমটি ল্যামেলার বডিগুলা বের হয়ে আসে অ্যালভিওলাসে। তো এই এমটি ল্যামেলার বডিগুলোই পাওয়া যায় রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে। এছাড়া বাচ্চার লাঙে ইনজুরি হয়, কলাপসের জন্য লাঙে ইনজুরি হয় এবং ইনজুরির জন্য এখানে প্রোটিন রিচ ফ্লুইড দেখা যায়। এছাড়া আর কি কি দেখা যায়? ডেড আরবিসি দেখা যায়, ডেড নিউট্রোফিল দেখা যায়, ডেড ম্যাক্রোফেজ দেখা যায়, ডেড নিউমোসাইট দেখা যায় বা যাকে বলে সেলুলার ডেব্রি এবং ফাইব্রিন দেখা যায়। এই জিনিসগুলোকে একসাথে বলা হয় হায়ালিন মেমব্রেন। এগুলো এরকম দলা পাকানো একটা ময়লার মতো দেখা যায় আর কি মাইক্রোস্কোপের নিচে, এগুলো সব মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে হায়ালিন মেমব্রেন হচ্ছে যে ইট ইজ আ সাবস্টেন্স হুইচ অ্যাকচুয়ালি প্যাকেজেস দ্য সারফেক্টেন্ট ডিউরিং ইটস রিলিজ ফ্রম দ্য টাইপ টু নিউমোসাইট।
আর হায়ালিন মেমব্রেন কি? ইট ইজ নাথিং বাট অ্যাকুমুলেশন অফ ডেড আরবিসি, ডেড নিউট্রোফিল, ডেড ম্যাক্রোফেজ, ফাইব্রিন এবং সেলুলার ডেব্রি। যেহেতু হায়ালিন মেমব্রেনটাই মোস্ট প্রমিনেন্ট হিস্টোলজিক্যাল ফিচার ইন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এই জন্য একটা সময় রোগটাকে হায়ালিন মেমব্রেন ডিজিজ নামেও ডাকা হতো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপাতত। এরপর দেখো, আচ্ছা এই পর্যন্ত যা বললাম, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েরি আছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম নিয়ে? কারো কোনো কোয়েরি যদি না থাকে তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো সবাই। ভাইয়া, হ্যাঁ জি, জি আপু বলো। এই যে এক্সেস ইনসুলিনের ব্যাপারটা একবার যদি বুঝাতেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো, মনে করো একটা মায়ের ডায়াবেটিস আছে, তখন সে মায়ের শরীরে হাইপারগ্লাইসেমিয়া থাকবে না? তখন সেই হাইপারগ্লাইসেমিয়াটা তোমার প্ল্যাসেন্টা দিয়ে, মানে সেই এক্সেস গ্লুকোজটা প্ল্যাসেন্টা দিয়ে বাচ্চার ব্লাডেও চলে যাবে, তখন বাচ্চার ব্লাডেও ফিটাল হাইপারগ্লাইসেমিয়া হবে। কিন্তু বাচ্চার তো ডায়াবেটিস নাই, সো বাচ্চার ইনসুলিনটা, সরি বাচ্চার বাচ্চার প্যানক্রিয়াস থেকে এই হাইপারগ্লাইসেমিয়ার রেসপন্স হিসেবে এক্সেস অ্যামাউন্ট অফ ইনসুলিন রিলিজ হবে। এই বাচ্চার এক্সেস অ্যামাউন্ট অফ ইনসুলিনটা টাইপ 2 নিউমোসাইটকে এফেক্ট করবে কিভাবে? ইট উইল ইনহিবিট প্রোডাকশন অফ সারফেক্টেন্ট। তখন টাইপ 2 নিউমোসাইট কম কম সারফেক্টেন্ট তৈরি করবে, তখন এদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হবে। আর যদি তুমি এক কথায় বলতে চাও, ডায়াবেটিক মাদারের বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়। কেন, এখন বুঝতে পারছো? জি ভাইয়া। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া তাহলে এই ডিজিজের ক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিক্সটাই হচ্ছে মেইন রিজন, মানে না অন্য না, কোনো কারণে হতে পারে না? আরো অনেক কারণ আছে। মানে যেমন সবচেয়ে জি। মেইন কারণ হচ্ছে যে বাচ্চা যদি প্রি ম্যাচিউরলি জন্মায়, ঠিক আছে, বেশি আগে আগে জন্মায় যায়। আমরা আমরা কি জানি বাচ্চা জন্মায় কবে? 9 মান্থস প্লাস 1 উইক, মানে 37 উইকসে জন্মায় বেশিরভাগ বাচ্চা। 37 থেকে 42 উইকস এই হচ্ছে বাচ্চার ডেলিভারি নর্মাল টাইম। কিন্তু যদি 34 উইকসের পরেও জন্মায় তাও সমস্যা হয় না আরডিএস এর। যদি এর আগে জন্মায়, অনেক সময় মাদের প্রেগনেন্সিতে এমন কিছু ডিজিজ হয় যার জন্য প্রেগনেন্সিটা তৎক্ষণাৎ আমাদের শেষ করে দিতে হয়, তৎক্ষণাৎ বাচ্চা ডেলিভার করে ফেলতে হয়, না হলে মায়ের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়। সেসব ক্ষেত্রে অনেক সময় আমাদের বাচ্চাকে 30 সপ্তাহ বা 31 সপ্তাহ বা ইভেন কি 28 সপ্তাহ এরকম সময় ডেলিভার করা লাগে, কিছু করার থাকে না। ওইসব বাচ্চাদের সারফেক্টেন্ট কম পরিমাণে থাকে দেখে ওদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়। এটাই মোস্ট কমন কজ ডায়াবেটিসের তুলনায়, ঠিক আছে? মোস্ট কমন কজ হচ্ছে প্রি ম্যাচিউর জি ভাইয়া। বেবি, মোস্ট কমন কজ হচ্ছে প্রি ম্যাচিউর বেবি, ঠিক আছে? আর কি কারো কোনো ওকে। কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তোমাদেরকে আমি একটা কথা বলে নেই যে, মনে করো একটা বাচ্চা 26 সপ্তাহে জন্ম হলো, হ্যাঁ, কোনোভাবে যদি আমি তাকে অ্যাডেকুয়েট সাপোর্ট দিয়ে বাঁচায় রাখতে পারি, আর 8 সপ্তাহের মধ্যে কিন্তু মানে মানে 34 সপ্তাহ যখন হইতো অ্যাকচুয়ালি, আর 8 সপ্তাহের মধ্যে কিন্তু তার টাইপ 2 নিউমোসাইটের সংখ্যা অ্যাডেকুয়েট হয়ে যাবে, তখন সে আবার নর্মাল বাচ্চার মতোই হয়ে যাবে। একটা বাচ্চাকে যদি, একটা বাচ্চা যদি 30 সপ্তাহে জন্ম হয়, তাকে যদি আরো 4টা সপ্তাহ আমি অ্যাডেকুয়েট সাপোর্ট দিয়ে বাঁচায় রাখতে পারি, তাহলে কিন্তু তারপর তার আর আরডিএস এর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা তোমরা। এখন দেখো, এটার আরডিএস এর ট্রিটমেন্ট আর প্রিভেনশন কি? ট্রিটমেন্ট কাদের জন্য? যেসব বাচ্চা জন্ম হয়ে গেছে 34 সপ্তাহের আগে, বা যাদের আমি বুঝতে পারতেছি যে সারফেক্টের নাই, এখন এদেরকে দুই ভাগে ট্রিটমেন্ট দেওয়া যায়। একটা হচ্ছে যে যাদের সারফেক্টেন্ট তৈরি হচ্ছে না ডিউ টু সাম ডিসফাংশন অফ দ্য টাইপ 2 নিউমোসাইট,
অথবা সারফেক্টেন্ট কম, ওদেরকে আমি আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট দিব। আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট CIAL হবে, প্লাস নিওনেটাল আইসিইউতে ওদেরকে রাখবো। এনআইসিইউ, এনআইসিইউ মানে এনআইসিইউতে মানে ওদেরকে রাখবো। আইসিইউতে কি সাপোর্ট দেয়? ভেন্টিলেটর সাপোর্ট দেয়, ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া হয়। মানে বাচ্চাদের নাকে এবং ফুসফুসে নল ঢুকিয়ে ওই নলের মাধ্যমে কৃত্রিমভাবে ফুসফুসকে এক্সপ্যান্ড করা হয় এবং আবার শ্বাস প্রশ্বাস দেওয়ানো হয়। তাইলে ট্রিটমেন্ট কি ফর ফর বেবিজ উইথ ইনঅ্যাডেকুয়েট সারফেক্টেন্ট? ওদেরকে আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট দিব এবং নিওনেটাল আইসিইউতে ওদেরকে রাখবো। বেশিরভাগ বাচ্চারই যেহেতু আরডিএসটা হয় ডিউ টু প্রিম্যাচিউরিটি, সেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওদেরকে এনআইসিইউতে রেখে আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলেই তারা ঠিক হয়ে যায়। এরপরে যখন তাদের শরীরে টাইপ 2 নিউমোসাইটের সংখ্যা ম্যাচিউর এনাফ হয়ে যায়, অ্যাডিকুয়েট এনাফ হয়ে যায়, তখন তাদেরকে এনআইসিইউ থেকে ছেড়ে দিয়ে বাসায় পাঠিয়ে দিলে তারা দিব্যি সুস্থ হয়ে বেঁচে থাকে। এই হচ্ছে ট্রিটমেন্ট। এখন প্রিভেনশন, প্রিভেনশনটা কি? দেখো, ইফ মাদার গোজ ইন লেবার প্রিম্যাচিউরলি, মনে করো যে একটা মায়ের মানে মানে তোমরা যারা ফিমেল তারা বা তোমাদের যাদের ছোট ভাই বোন হয়েছে তারা জানো যে প্রসব মানে লেবার মানে হচ্ছে প্রসব বেদনা। মানে এটা এমন একটা ইভেন্ট যখন একটা প্রেগন্যান্সি শেষ হবে হবে এরকম একটা সংকেত বা ইঙ্গিত দেয়া হয় মাকে বা মায়ের শরীরকে। ইউজুয়ালি এর কিছুক্ষণের মধ্যে বাচ্চাটাকে বের করে ফেলা হয় অথবা বাচ্চা বের হয়ে আসে। এটাকে আমরা ইংলিশে বলি লেবার। নর্মালি কোন সময় লেবার হলে আমাদের টেনশন থাকে না, যদি আফটার 34 উইকস হয় লেবার। কিন্তু যদি একটা মায়ের এর আগে লেবার হয়ে যায়, ধরো 30 উইকসে একটা মায়ের প্রসব বেদনা উঠলো, 30 উইকস অফ প্রেগন্যান্সি বা 30 উইকস অফ এইজ অফ প্রেগন্যান্সিতে প্রসব বেদনা উঠলো, তখন আমাদের মনে ভয় থাকে কি যে এখন যদি বাচ্চা ডেলিভার হয়ে যায় তার তো আরডিএস ডেভেলপ করতে পারে। এখন এই বাচ্চার জন্য আমি আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট কিভাবে ম্যানেজ করব? এটা তো অনেক কস্টলি। এনআইসিইউ কি পাবো কিনা, কারণ এটা অনেক রেয়ার। সো যদি আমরা সবার আগে চেষ্টা করি কি এই মায়ের যে লেবারটা শুরু হয়েছে এটাকে আর প্রোগ্রেস না হতে দিতে, লেবারটা যেন প্রোগ্রেস না হয়। আচ্ছা, লেবার শুরু হওয়ার পর যদি মায়ের কোনো এমন কোনো মেডিকেল কন্ডিশন থাকে যে এখনই লেবারের ডেলিভারি না করায় দিলে মায়ের ক্ষতি হবে বাচ্চারও ক্ষতি হবে, তখন তো আমরা করাই দিব, সেটা কথা না। বাট যদি লেবারটা শুরু হয় কিন্তু আমরা মনে করি যে না এখন বাচ্চা ডেলিভার না হলেও সমস্যা নেই, দেন উইল ট্রাই টু স্টপ দ্য প্রোগ্রেস অফ দ্য লেবার। স্টপ প্রোগ্রেস অফ দ্য লেবার, কিছু ওষুধ আছে, তাহলে ট্রাই টু স্টপ দ্য প্রোগ্রেস অফ দ্য লেবার এ হচ্ছে। আর যেহেতু আমরা তো চেষ্টা করছি যে লেবারটা স্টপ করতে, বাট আমরা তো শিওর না কোন সময় এমন কিছু আসে যে তৎক্ষণাৎ বাচ্চাকে ডেলিভার করে ফেলতে হয়। এই জন্য আমরা এখন থেকেই মাকে একটা ওষুধ দিব, যে ওষুধ দিলে বাচ্চার শরীরে সারফেক্টেন্টের পরিমাণ খুব দ্রুতই বেড়ে যায়। নর্মালি ধরো 30 সপ্তাহ তো আমরা 34 সপ্তাহ পর্যন্ত ওয়েট করব টু, যে 34 সপ্তাহে পৌঁছাইলে দেন আমরা লেবার করাবো, এর আগে না। কিন্তু আমরা একই সাথে মাকে কিছু ওষুধ দিব যার ফলে তার বাচ্চার সারফেক্টেন্টের পরিমাণ 34 সপ্তাহের আরো আগে, যেমন 31 সপ্তাহ বা 32 সপ্তাহ বয়সেই অনেক বেশি বেড়ে যায়। এই একটা ওষুধের নাম হচ্ছে কর্টিকোস্টেরয়েড অথবা গ্লুকোকর্টিকয়েড, একই জিনিসটা একই আর কি, একই জিনিসের দুইটা নাম। তাহলে যদি একটা মাদার প্রিম্যাচুরে লেবারে যায়, আমরা চেষ্টা করব কি লেবারটা এখন যেন আর না আগায়, প্লাস বাচ্চার সারফেক্টেন্টের ডেভেলপমেন্টকে ফাস্ট ফরওয়ার্ড করার জন্য আমরা কর্টিকোস্টেরয়েড দেব বা গ্লুকোকর্টিকয়েড দেব। দিলে কি হবে? স্টিমুলেটস কুইক ম্যাচুরেশন অফ টাইপ 2 নিউমোসাইটস এন্ড কুইক প্রোডাকশন অফ সারফেক্টেন্ট। তারপর আমরা টেস্ট করব যে বাচ্চার সারফেক্টেন্ট কি অ্যাডেকুয়েট অ্যামাউন্টে হয়েছে কিনা। যখন আমরা টেস্ট করে বুঝতে পারবো যে হ্যাঁ বাচ্চার সারফেক্টেন্ট অ্যাডেকুয়েট অ্যামাউন্টে আছে, তখনই আমরা বাচ্চাটাকে ডেলিভার করিয়ে দেব। তাহলে এই হচ্ছে প্রিভেনশন অফ আরডিএস। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? তাহলে প্রিভেনশন আমি আরেকবার বলি, কখন আমার প্রিভেন্ট করতে হবে। একটা মা যদি প্রিম্যাচুর ডেলিভারিতে যায়, প্রিম্যাচুর ডেলিভারিতে গেলে কি করব আমরা? চেষ্টা করব যে লেবারের প্রোগ্রেশনটা স্টপ করতে, এবং মাকে আমরা কর্টিকোস্টেরয়েড দিব, এবং
আমরা টেস্ট করব যে বাচ্চার সারফেক্টেন্ট অ্যাডেকুয়েট অ্যামাউন্টে হচ্ছে কিনা। যখনই বাচ্চার সারফেক্টেন্ট অ্যাডেকুয়েট অ্যামাউন্টে চলে যাবে তখনই আমরা বাচ্চাকে ডেলিভার করিয়ে দেব, কারণ তখন আর আরডিএস হওয়ার কোনো চান্স নেই। আর ট্রিটমেন্ট কি বললাম, আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট দিব আর এনআইসিইউতে রাখবো বাচ্চাকে। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা কারো কোনো, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, হ্যালো জি আপু বলো। ভাইয়া, যে লেবারটা যে আমরা প্রিভেন্ট করতেছি, এটা আমরা কিভাবে করতেছি? এটা কি প্রোজেস্টেরন হরমোন দিয়ে করতেছি? কিছু ঔষধ আছে, ঠিক আছে, মানে এই ওষুধগুলো হচ্ছে তোমার ইউটেরাসের কন্ট্রাকশনকে প্রিভেন্ট করে। যেমন তোমরা ইউটেরাসের কন্ট্রাকশনকে স্টিমুলেট করে এমন একটা হরমোনের নাম জানো, অক্সিটোসিন। আমরা এমন কিছু ওষুধ দেই যারা অক্সিটোসিনের এই ফাংশনটাকে হইতে দেয় না, ঠিক আছে। ওইভাবে হচ্ছে আমরা মানে লেবারটাকে স্টপ করি, ঠিক আছে। ভাইয়া, এটার জন্য পরবর্তীতে আবার নর্মাল লেবারে প্রবলেম হবে না? নর্মাল লেবার যখন আমরা হইতে চাবো তখন আমরা আবার অক্সিটোসিন দিব, সমস্যা নেই, বুঝছো? ভাইয়া, টেস্টটা কিভাবে করবে? বাচ্চার যে ওর সারফেক্টেন্টটা কতটা আচ্ছা তৈরি হলো? আচ্ছা, ঠিক আছে। এই টেস্টটার নাম হচ্ছে লেসিথিন স্ফিঙ্গোমায়োলিন রেশিও। এটা আসলে তোমাদের দরকার নাই, তো আমি একটু বলি। লেসিথিন স্ফিঙ্গোমায়োলিন রেশিও। স্ফিঙ্গোমায়োলিন হচ্ছে আমাদের বডির নর্মাল ফসফোলিপিড, নর্মাল ফসফোলিপিড। আর লেসিথিন হচ্ছে এই যে ফসফাটাইডিল কোলিন বললাম না আমি, ডাইপালমিডল ফসফাটাইডিল কোলিন, ফসফাটাইডিল কোলিনটাই তো লেসিথিন, এটা তো জানো তাই না? তো লেসিথিন হচ্ছে সারফেক্টেন্ট ফসফোলিপিড। তো নর্মাল মানুষের মানে সরি বাচ্চাদের প্রথম দিকে যখন সারফেক্টেন্ট তৈরি হয় না তখন লেসিথিনের পরিমাণ একটু কম থাকে, স্ফিঙ্গোমায়োলিনের পরিমাণটা একটু বেশি থাকে। আস্তে আস্তে যখন তাদের সারফেক্টেন্টের পরিমাণ বাড়তে থাকে এই রেশিওটা আস্তে আস্তে রিভার্স করতে থাকে। একটা সময় লেসিথিন ডাবল হয়ে যায় স্ফিঙ্গোমায়োলিনের তুলনায়। তো নর্মাল আমরা যেই রেশিও হলে মানে আমরা যদি দেখি যে লেসিথিন স্ফিঙ্গোমায়োলিন রেশিও 2.4:1 হয়েছে, অর্থাৎ লেসিথিনের পরিমাণ ডিভাইডেড বাই স্ফিঙ্গোমায়োলিনের পরিমাণ যদি 2.4 হয় তখন আমরা বাচ্চাটাকে মানে মানে নিশ্চিতভাবে ডেলিভার করাতে পারি। এবং এটা কিভাবে করা হয় টেস্টটা, বাচ্চার যে অ্যামনিওটিক ফ্লুইডটা না, এই অ্যামনিওটিক ফ্লুইডটাকে সিরিঞ্জ দিয়ে কালেক্ট করে দেন ওইখানে লেসিথিন আর স্ফিঙ্গোমায়োলিনের লেভেল টেস্ট করে ওদের রেশিওটা মাপা হয়। এটা একটু অ্যাডভান্সড, তোমাদের জন্য না ঠিক, তো খেয়াল রাখতে পারো, সমস্যা নেই। লেসিথিন স্ফিঙ্গোমায়োলিন রেশিও বা এলএস রেশিও, এটা গাইনিতে খুব তোমাদের কাজে লাগবে আর কি। গাইনিতে যখন তোমরা প্রি ম্যাচিউর বেবি পড়বা তখন ওদের চিকিৎসাতে বা ওদের ডেলিভারিতে এই টেস্টটার কথা বারবার তোমরা পড়বা, তোমরা যখন ফিফথে উঠবা তখন। এখন দরকার নেই আসলে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা যদি ভাইয়া, কোয়েশ্চেন, একটা মানে আউট অফ কনটেক্সট কোশ্চেন ছিল। জি জি অবশ্যই অবশ্যই ভাইয়া বলো। ভাইয়া, ওই যে মানে বেবি যে ডেলিভারি হয় বা বাচ্চার যে জন্ম নেয়, এটার মেডিকেল টার্মটা কি? ডেলিভারি, এটা মেডিকেল টার্ম হ্যাঁ। ডেলিভারি, বুঝছো? আর ডেলিভারি দুই রকম আর কি, ঠিক আছে। একটা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি, যেটা আমরা নর্মাল ডেলিভারি বলি। একটা হচ্ছে নন ভ্যাজাইনাল ডেলিভারি অথবা অ্যাবডোমিনাল ডেলিভারি, এবং সেটার মোস্ট কমন ওয়ে হচ্ছে সিজারিয়ান সেকশন, ঠিক আছে ভাইয়া। তবে ডেলিভারি মানেই যে মানে ডেলিভারি টার্মটা ডেড বেবি বা অ্যালাইভ বেবি দুইটার ক্ষেত্রে ডেলিভারি, ডেলিভারি অফ এ ডেড বেবি, ডেলিভারি অফ এ ডেড চাইল্ড, ওটার জন্য ডেলিভারি টার্মটা ইউজ করা হয়, ঠিক আছে।
সোজা কথা, একটা মায়ের পেট থেকে বাচ্চাকে বের করা, সেটা তুমি ভ্যাজাইনা দিয়ে নর্মাল রুটে করো অথবা সিজার সেকশন করে করো, এটাকে ডেলিভারি বলা হয়। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? ভাই অ্যাকচুয়ালি এটার নামটা কি সিজারিয়ান কি জন্য বলা হয়? হ্যাঁ, আমি সেটাই বললাম, দেখো সিজারিয়ান সেকশন, এটা ঠিক আছে, সিজারিয়ান সেকশন মানে আমাদের যেই মানে ফিমেলদের যেই এ হচ্ছে মানে আম্বিলিকাস, আর এই ধরো ওদের পিউবিক সিমফাইসিস, জাস্ট অ্যাবভ দ্য পিউবিক সিমফাইসিস একটা একটা কার্ভি লিনিয়ার ইনসিশন দেওয়া হয় এভাবে, দেন অ্যাবডোমিনাল ওয়ালটা কাটা হয়, পেরিটোনিয়ামটাকে কাটা হয়, ইউটেরাসের ওয়ালটাকে কাটা হয়, দেন বাচ্চাটাকে বের করে নিয়ে আসা হয় ইনসাইড দ্য অ্যামনিওটিক মেমব্রেন। তারপরে অ্যামনিওটিক মেমব্রেনটা পিয়ার্স করে বাচ্চাটাকে কেটে, সরি বাচ্চাটাকে কেটে না, বাচ্চাটাকে বের করে তার আম্বিলিকাল কর্ডটা কেটে তারপর হচ্ছে তাকে ফার্দার তার ম্যানেজমেন্ট, তাকে কাঁদানো হয়, ঠিক আছে, এই হচ্ছে আর কি। এগুলো গাইনিতে তোমরা সব পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি একটু 1 মিনিট একটু গ্যাপ নিই। আসলে ভাইয়া আজকের ক্লাসটাতে বুঝছো সিলেবাস খুবই অল্প, এখান থেকে কোয়েশ্চেন বানানো অনেক টাফ, বুঝছো। তো আমি চাচ্ছিলাম কি তোমার আজকের কোয়েশ্চেন আর আজকের ক্লাসের যে কয়টা তুমি পারো এগুলো মিলাই একসাথে নিতে, বুঝছো। নাহলে দেখা যাবে যে পরের ক্লাসে মাত্র 1টা বা 2টা প্রশ্ন পাওয়া গেছে, এজন্য। প্রশ্ন বাজে হয়নি ভাই, প্রশ্ন কেন বাজে হবে? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে আর? আচ্ছা, কোয়েরি নাই, ঠিক আছে। এখন হচ্ছে আমি লাংয়ের কনজেনিটাল অ্যানোমালি পড়াবো। লাংয়ের ডেভেলপমেন্ট বা রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট পুরোপুরি শেষ। কনজেনিটাল অ্যানোমালিও আহামরি এমন কিছু নেই, একটাই আছে, একটা আগের দিন একটু করে বলেছিলাম। দেখো তোমার এই হচ্ছে তোমার ফোরগাটের একটা, এটা হচ্ছে টিবি ডাইভার্টিকুলাম। এখান থেকে তো আলটিমেটলি ইসোফেগাস ডেভেলপ করে, আর এই পার্টটা থেকে আলটিমেটলি ডেভেলপ করে হচ্ছে ট্রাকিয়া, এবং একটা সময় এদের মধ্যে সেপ্টাম গ্রো করে, ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম, তখন এরা পুরোপুরি আলাদা হয়ে যায়। এই হচ্ছে নর্মাল আর কি, তোমার সবসময় সামনে থাকবে ট্রাকিয়া আর পিছনে থাকবে ইসোফেগাস। তো এই যে তোমার ডিভিশন হচ্ছে, ট্রাকিয়া এবং ইসোফেগাস একটা সময় একসাথে ছিল, এখন তারা আলাদা হয়ে যাচ্ছে একজন আরেকজন থেকে। এই আলাদা হওয়ার ক্ষেত্রে কিছু অ্যাবনর্মালিটি থাকতে পারে, তারা জয়েন্ট থাকতে পারে আগের মতোই, বা পুরোপুরি আলাদা না হতে পারে, এরকম কিছু অ্যাবনর্মালিটি থাকতে পারে। যদি এমন কোনো অ্যাবনর্মালিটি থাকে, তখন আমরা এগুলোকে এক কথায় বলি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। ফিস্টুলা কখন বলবো? যদি এদের মধ্যে কোনো অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে, তখন আমরা সেটাকে বলবো ফিস্টুলা। আচ্ছা, এখন ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলার অনেক রকম টাইপ আছে, আমরা টাইপগুলো একটু দেখি আর কি। দেখো, একটা টাইপ হচ্ছে কি, ভাগ না হয়ে, মানে ধরো মানে এমন থাকে, তো সাপোজ মানে এমন থাকে আর কি, দাঁড়াও একটু দেখি।
হয়তো এমন থাকে কোন এক সময়, মানে সেপ্টাম ফর্ম হতে 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 এক সময় টুপ করে আলাদা হয়ে যায় আর কি। যদি আলাদা পুরোপুরি না হয়, দেখা গেল কি নিচের একটা অংশ কমিউনিকেট করছে ইসোফেগাসের সাথে, আবার ইসোফেগাসের উপরের অংশটা এভাবে ব্লাইন্ড একটা পাউচে এন্ড হয়ে গিয়েছে, ব্লাইন্ড একটা পাউচে এন্ড হয়ে গিয়েছে। তো তাহলে এখানে কি কি ফর্ম হচ্ছে? একটা ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা ফর্ম হচ্ছে, আবার একটা এটাকে বলা হয় ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, অথবা ইসোফেগ মানে বা অথবা হচ্ছে ব্লাইন্ড লুপ ইসোফেগাস। তাহলে দেখো এই বাচ্চারা যখন খাওয়া খাবে, খাওয়া কিন্তু যাইতে পারবে না, খাওয়া যেতে পারবে না, এবং খাওয়াটা ভমিটিং হয়ে বের হয়ে আসবে। তাহলে আর বাচ্চা শ্বাস নিতে গেলে বাতাসটা পেটেও ঢুকবে, রেসপিরেশনের সময় স্টমাক সোল আপ করবে, সোয়েলিং করবে, বাচ্চার পেটে অনেক গ্যাস পাওয়া যাবে। তাহলে এসব ক্ষেত্রে মা কি বলবে ডাক্তারকে? মা ডাক্তারকে বলবে কি, আমার বাচ্চাকে আমি ব্রেস্ট ফিডিং যখন শুরু করেছি, বাচ্চাকে খাওয়ানো মাত্রই বাচ্চা সেটা বমি করে দিয়েছে, এবং বাচ্চা যখনই শ্বাস নেয় তার পেট খুব ফুলে ওঠে। তাহলে এটা হচ্ছে তোমার মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে এটা, মানে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা অনেকভাবে থাকতে পারে, এটা হচ্ছে মোস্ট কমন টাইপ, যে আপার এন্ডটা একটা ব্লাইন্ড পাউচে এন্ড হচ্ছে, আর লোয়ার এন্ডটা কমিউনিকেট করছে তোমার ইয়ের সাথে, রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে। আচ্ছা, এরপরে দেখো এটা আরেকটু কেমন জানি, এখানে রেসপিরেটরি ট্র্যাক্ট ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা ব্লাইন্ড পাউচে এন্ড হয়ে গিয়েছে। এইসব ক্ষেত্রে মায়ের কমপ্লেন থাকবে যে বাচ্চাকে দুধ খাওয়ালেই দুধটা বমি হয়ে বের হয়ে আসছে, কিচ্ছু ঢুকছে না, বাচ্চা কিছুই খাচ্ছে না, খেলে বমি করে দিচ্ছে, শ্বাস নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না। এটা একটু দেখো, এটাকে বলা হয় এইচ শেপড ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। এখানে এটাও কমিউনিকেট করে এই দিকটাও, আবার এই দিকটা কমিউনিকেট করে। সো এদের ক্ষেত্রে কমপ্লেন থাকবে কি, যে অ্যাসপিরেশনের কমপ্লেন থাকবে। অ্যাসপিরেশন মানে হচ্ছে যদি তোমার গাটের কোনো কন্টেন্ট বা কোনো ফুড কন্টেন্ট যদি রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে যায়, যেমন আমরা যখন খাই, আমরা বিষম খাই না খাবার সময়, বা খাবি খাই না, মনে হয় যেন যে আমাদের ট্রাকিয়ার ভিতরে খাওয়া ঢুকে যাচ্ছে, এই বাচ্চাগুলোর এরকম হয় আর কি। তো এটা মারা বলে কি, বাচ্চাকে দুধ খাওয়ানোর পর বাচ্চা প্রচুর পরিমাণ কাশাকাশি শুরু করেছে, এবং এগুলো খুবই ডেঞ্জারাস, যদি বেশি পরিমাণ মিল্ক চলে যায় বাচ্চার কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে এইচ শেপ ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। আর এটা দেখো, এটা হচ্ছে প্রথমটার উল্টা, উপরের পার্টটা কমিউনিকেট করছে, এটা নাই। এখানে বলবে যে বাচ্চাকে কিছু খাওয়ালেই তার কাশি উঠতেছে। যাই হোক এগুলা, আচ্ছা এটাও আরেকটা টাইপ। দেখো এটা আর এইচ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, এখানে দুইটা অংশ আবার একসাথে যুক্ত ছিল, তো এখানে কিছু খাওয়া অ্যাটলিস্ট পাস করতো ডিরেক্ট নিচে, এখানে কোনো খাওয়াই মনে হয় পাস করবে না, এখানে সব খাওয়া এখানে ঢুকবে, মানে এখানে দুইটা পোর্শনই আলাদা আলাদাভাবে কানেক্টেড। যাই হোক এত ইম্পর্টেন্ট না এটা, এটা পুরোটা হচ্ছে তোমার ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলার বিভিন্ন টাইপ। এটা ট্রিটমেন্ট কিছুই না, ট্রিটমেন্ট সহজ, সার্জারি করে জাস্ট এটা এখান থেকে ছাড়িয়ে আনতে হয়, এটা এখান থেকে ছাড়িয়ে আনতে হয়, এটা জোড়া লাগায় দেওয়া লাগে, বা যদি এমন হয় এটা কাটতে হয় জায়গাটা, এটা ছাড়িয়ে আনতে হয়, তারপরে তারপর বাকিটা জোড়া লাগায় দেওয়া লাগে, এমন আর কি। এই হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, এবং দ্যাট এন্ডস দ্য ডিসকাশন অন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। বাট ক্লাস আজকে এখনো শেষ হয় নাই, মাত্র 1 ঘন্টা হয়েছে। সো আমি তোমাদেরকে আগে একটু রেসপিরেটরি ট্র্যাক্ট, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? যা বললাম ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা নিয়ে, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাই, একটা কোয়েশ্চেন ছিল। জি 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 আপু বলো। ভাইয়া পাইলোরিক স্টেনোসিসেও তো হচ্ছে আপনার বাচ্চাকে খাইতে দিলে হচ্ছে বমি করে দেয়, তাহলে আমরা বুঝবো কিভাবে যে পাইলোরিক স্টেনোসিস হয়েছে নাকি ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা হয়েছে? পাইলোরিক স্টেনোসিসটা হচ্ছে তোমার স্টমাকের লোয়ার এন্ডে, ঠিক আছে, স্টমাকের পাইলোরিক এন্ডে। তো স্টমাক থেকে খাওয়া বের হতে সময় লাগে প্রায় 2 থেকে 6 ঘন্টা।
সো ওইখানে খাওয়ানোর সঙ্গে সঙ্গে বমি হবে না, খাওয়ানোর 2 থেকে 6 ঘন্টা পর বমি হবে, ঠিক আছে? এবং সেখানে পাইলোরিক, তোমরা জানো যে এটা হচ্ছে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, অর্থাৎ পাইলোরাসের যে লংগিটিউডাল মাসেল এবং সার্কুলার মাসেল সেটা হাইপারট্রফি হয়ে এই ডিজিজটা হয়। তুমি বাচ্চার পাইলোরাসে পালপেট করলে একটা গোল ম্যাস পাবা, ওই মাসেলটা পাবা, এবং ওইখানে বাচ্চা বমি করবে 2 থেকে 6 ঘন্টা পর। বাট এই ক্ষেত্রে কিন্তু পেটে অমন কোনো ম্যাস তুমি পাবা না, এবং বাচ্চাকে খাওয়ানো মাত্রই বাচ্চা বমি করবে, খেলেই বমি করে দিচ্ছে, কিছু গিললেই সেটা বের হয়ে আসছে, বুঝছো? দেখা যায় মা ব্রেস্টে বাচ্চাকে ধরে রেখেছে, ওই অবস্থায় ব্রেস্টের উপরেই বাচ্চা বমি করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আমরা পাইলোরিক স্টেনোসিস নিয়ে পড়বো, জিআই ট্র্যাক্ট ডেভেলপমেন্টের সময় পড়বো, সমস্যা নেই। আর আজকে আরো হাফ অ্যান আওয়ার আছে, তো হাফ অ্যান আওয়ারে আমি জিআই ট্র্যাক্টটা প্রিলিমিনারি আইডিয়া তোমাদেরকে দিব। কারণ হচ্ছে জিআই ট্র্যাক্টটা একটু বড়, 2 ক্লাসে শেষ করাটা একটু টাফ হবে। তো আজকে আমি একটু শুরু করব জিআই ট্র্যাক্টটা অল্প, তোমরা অলরেডি গাট টিউবটা নিয়ে জানো, তো আমি ওইটাই জাস্ট একটু একটু এলাবোরেট করবো আর কি। যাই হোক, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা বল। রেসপিরেটরি সিস্টেমটা শেষ হয়ে গেছে আর কি, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া প্রিটার্ম বার্থ সম্পর্কে আরেকবার যদি বলতেন। প্রিটার্ম বার্থ হচ্ছে তোমার, আচ্ছা প্রিটার্ম বার্থ মানে ওইটা একটু আসলে গাইনিকোলজিক্যাল টার্ম। নর্মাল বাচ্চা ডেলিভারি হয় 37 থেকে 40 সপ্তাহে, সরি 37 থেকে 42 সপ্তাহ এর মধ্যে। যদি এর আগে জন্ম হয়ে যায় তখন আমরা ওটাকে বলি প্রিটার্ম, এরপরে যদি জন্ম হয় তখন আমরা ওটাকে বলি পোস্ট টার্ম, আর যদি এই সময় জন্ম হয় আমরা ওটাকে বলি টার্ম, ঠিক আছে? এটাই। জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, welcome। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ জি। ল্যারিংসের ডেভেলপমেন্টটা যদি আরেকবার বলতেন আগের ল্যারিংস, ক্লাসে। ল্যারিংস, আচ্ছা ল্যারিংসের ডেভেলপমেন্ট নিয়ে আমি আসলে কিছু বলিনি, কারণ এটা আমরা যখন হেড নেক পড়বো, ইয়ে তোমার যে কি জানি বলে Prostate development। ব্র্যাঙ্কিয়াল আর্চ, তখন আমরা বলবো ভালো করে। তবে আমি যেটা বলেছিলাম যারা 76 আছে তাদের জন্য বলেছিলাম, কারণ 77 বললে এখনো কিছু বুঝবা না। আমরা যে ফ্যারেঞ্জিয়াল আর্চ বা ব্র্যাঙ্কিয়াল আর্চ পড়েছি, সেখানে 4th এবং 6th ব্র্যাঙ্কিয়াল আর্চ থেকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট তৈরি হয়, ঠিক আছে? তো 4th আর্চ থেকে তৈরি হয় আপ টু দ্য ভোকাল কর্ড, মানে 4th থেকে কি তৈরি হয় তোমার, ল্যারিংস থেকে শুরু করে, মানে ল্যারিংস শুরু হয়েছে কোথা থেকে, এপিগ্লটিস থেকে না? তো এপিগ্লটিস থেকে শুরু করে ভোকাল কর্ডের আগ পর্যন্ত। আর 6th ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে তৈরি হয় বিলো দ্য ভোকাল কর্ড আপ টু দ্য ট্রাকিয়া। এটাই বলেছিলাম, এটা তোমরা বুঝবা না আসলে যারা 77 আছো। 76 আশা করি একটু গ্র্যাস্প করতে পারছো, তাও আমি এটা হেড নেকের ডেভেলপমেন্টের সময় ভালো করে বলবো আর কি। এই জন্য আসলে এটা যেহেতু একটা আলাদা চ্যাপ্টারের মধ্যে পড়ে, এজন্য এটা আজকে বলছি না, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে আরো? ভাইয়া ট্রাকিও ভাইয়া ফিস্টুলাটার ক্ষেত্রে সার্জারি কত দিনের মধ্যে করতে হয়? এটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো আর কি, কারণ বাচ্চার তো নাহলে লাইফ থ্রেটেন্ড হয়ে যাবে। বাচ্চা যদি কিছু খেতে না পারে, বা বাচ্চার শ্বাস নিলে যদি খাওয়াটা শ্বাস নিতে চলে যায়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বুঝছো? প্রথম সপ্তাহ বা প্রথম মাসের মধ্যে করে ফেলা যায়। ভাইয়া এই কয়দিন কি বাচ্চা না খেয়ে থাকতে পারবে? এই কয়েকদিন বাচ্চাকে ইন্ট্রাভেনাস নিউট্রিশন দেওয়া হয়। ইন্ট্রাভেনাস মানে গ্লুকোজ, যেমন জি ভাইয়া। গ্লুকোজ স্যালাইন দেওয়া হয় বাচ্চাকে, ঠিক আছে? স্যালাইন মানে জি ওই যে ভাইয়া। ইন্ট্রাভেনাস স্যালাইন, মুখে না। জি ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলো। একটু ভাইয়া যে আমার একটু প্রবলেম ছিল ভাইয়া, যে ইয়ে নিয়ে ভাইয়া, অ্যাসাইনোটিক আর সাইনোটিক নিয়ে ভাই, একটু বলা যাবে কি ভাইয়া? আচ্ছা, অ্যাসাইনোটিক আর সাইনোটিক নিয়ে কি প্রবলেম ছিল সেটা বলো একটু, মানে জিনিসটা কি সেটা। ভাইয়া জি না ভাইয়া, প্যাটেন্ট ডাক্টাস আর্টিওসাস নিয়ে ভাই একটু প্রবলেম ছিল। শুধু একটু পেটেন্ট কি বলা ডাক্টাস যাবে ভাইয়া? আর্থ্রোসাসটা নিয়ে প্রবলেম ছিল? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। জি ভাই। আচ্ছা, এই হচ্ছে অ্যাওর্টা,
পালমোনারি ট্রাঙ্ক। এখান থেকে ডাক্টাস আর্টেরিওসাসটা যাচ্ছে এওরটায়, ঠিক আছে? তো একটা নর্মাল মানুষে এওরটাতে প্রেসার বেশি থাকে নাকি পালমোনারি ট্রাঙ্কে প্রেসার বেশি থাকে নর্মাল মানুষে? ইসমাইল, তুমি বলতে পারবা? হ্যালো? এওরটাতে। হ্যাঁ, এওরটাতে। জি ভাই। তাহলে যদি এই দুইটার মধ্যে কোনো কমিউনিকেশন থাকে তাহলে ব্লাডটা কোথায় যাবে? কোন দিকে যাবে? কোন দিক থেকে কোন দিকে যাবে? এওরটাতে যদি বেশি থাকে তাহলে এওরটা থেকে নিচের দিকে আসে। হ্যাঁ, এই ব্লাডটা, যে ব্লাডটা এওরটা থেকে পালমোনারি ট্রাঙ্কে আসতেছে, এটা কেমন ব্লাড? অক্সিজেন যুক্ত না অক্সিজেন ছাড়া? অক্সিজেন যুক্ত ভাই। হ্যাঁ, এই ব্লাডটাই তো আবার লাংসে যাবে এখন, তাই না? জি ভাই। তো লাংসে জাস্ট একই ব্লাড আবার অক্সিজেন যুক্ত হচ্ছে, আর কিছু না। এখানে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে না। অক্সিজেন যুক্ত ব্লাডই জাস্ট লাংসে যে আবার যাচ্ছে। সো এখানে কোনো সাইনোসিস হবে না, যেহেতু এখানে এটা লেফট টু রাইট শান্ট। প্রবলেমটা ভাই যে যখন মানে ফিটাস থাকে ভাই, ফিটাস মানে ইন্টারইউটেরাইন অবস্থায় ভাই, তখন তো ভাই ডাক্তার সার্টারাস দিয়ে ব্লাডটা ভাই এওরটাতে যায় ভাই, তখন তো ভাই এওরটার প্রেসারটা তো একই থাকে না ভাই, না, কি চেঞ্জ হয় ভাই? তখন আমি কি বলেছিলাম, ইন্ট্রাইউটেরাইন লাইফে পালমোনারি সার্কুলেশন এর মানে তোমার ইন্ট্রাইউটেরাইন লাইফে তোমার লাংসে কোনো অক্সিজেন থাকে? থাকে না। না ভাই। তো পালমোনারি সার্কুলেশন যদি হাইপোক্সিয়াতে মানে ভেসোকনস্ট্রিকশন হয় না ভেসোডাইলেশন হয়, সেটা জানো? পালমোনারি সার্কুলেশন হাইপোক্সিয়াতে ভেসোকনস্ট্রিকশন করে থাকে পালমোনারি ভেসেলগুলা, ঠিক আছে? তো লাংসে তখন পালমোনারি ভেসেলগুলো সব সিভিয়ারলি ভেসোকনস্ট্রিক্টেড, এজন্য পালমোনারি সার্কুলেশনটারই তখন প্রেসার বা রেজিস্ট্যান্স অনেক হাই থাকে সিস্টেমিক সার্কুলেশনের তুলনায়। সো ইন্ট্রাইউটেরাইন লাইফে যেহেতু পালমোনারি সার্কুলেশনের প্রেসার, এই জায়গার যে প্রেসার সেটা এই জায়গা থেকে বেশি হয়, এজন্য তখন ইন্ট্রাইউটেরাইন লাইফে ব্লাডটা এই সাইডে যায়। হ্যাঁ, কিন্তু জন্মের পর বাচ্চার লাঙে অক্সিজেন আসা শুরু করে, ভেসোকনস্ট্রিকশন হয় না, ভেসোডাইলেশন হয়ে যায় পালমোনারি ভেসেলের, তখন এই পালমোনারি রেজিস্ট্যান্সও কমে আসে বা পালমোনারি প্রেসারও কমে আসে, পালমোনারি ব্লাড প্রেসারও কমে আসে। সেই তুলনায় সিস্টেমিক ব্লাড প্রেসার বা এওরটিক যে প্রেসারটা এটা অনেক বেড়ে যায়। এজন্য তখন ব্লাডটা যদি পেটেন্ট থাকে তখন উল্টা দিকে চলে আসে। বুঝতে পারছো এখন? জি ভাই বুঝছি। জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ। এটা তোমাদের এই আইডিয়াটা এখন নেসেসারি না, তাও তুমি একটু পেটেন্ট ডাক্তার সার্টিফিকেট নিয়ে একটু যদি উইকিপিডিয়া বা ইউটিউবে আরো দু একটা ভিডিও দেখো, ক্লিয়ার হয়ে যাবে। সোজা কথা, জন্মের আগে পালমোনারি সার্কুলেশনের প্রেসার ইজ মোর দেন এওরটিক প্রেসার, বাট জন্মের পরে জিনিসটা উল্টা হয়ে যায়। জন্মের পরে এওরটিক প্রেসার ইজ মোর দেন দ্য পালমোনারি সার্কুলেশন প্রেসার। জি ভাই, থ্যাংক ইউ ভাই, ক্লিয়ার। তারপরও হচ্ছে আগের ক্লাসে আমি একটু ডিটেলস বলেছিলাম, ওইটা দেখে নিও তুমি। হ্যাঁ, ওই ভিডিওটা যদি তোমার কাছে যদি থাকে, মনে হয় এখনো আছে অ্যাভেলেবল, দেখে নিও আরেকবার। জি ভাই। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। আমার কাছে মনে হয় যে আমরা আজকে অনেক প্রশ্ন নিয়েছি, এখন আমি একটু পরেরটাতে মুভ অন করি। আহ একটু আচ্ছা, এখন একটু দেখো আজকের যা যা পড়ালাম সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসবে, এগুলো একটু দেখো শুধু। রাইট অ্যাবাউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম একটা, এটা আমি তোমাদেরকে অনেক সুন্দর করে, আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো। তারপর হচ্ছে তোমার অ্যাবসেন্স অফ নিউমোসাইট 2 ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা আসলে এই ওয়ার্ডটা দেওয়া ঠিক হয় নাই, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এখানে তোমরা কিভাবে বলবা যে নিউমোসাইট 2 থেকে তোমার সারফেক্টেন্ট তৈরি হয়, তারপর সারফেক্টেন্টের ফাংশনটা বলবা, তারপর বলতে সারফেক্টেন্ট না থাকলে হচ্ছে লাং কলাপস হয়ে যায়, তখন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, এভাবে বলবা। আর ম্যাচুরেশনটা আমি কেন আবার দাগিয়েছি, কারণ আমি বলেছি যে ম্যাচুরেশনের লাস্টে ওই যে অ্যামনিওটিক ফ্লুইড যে অ্যাবজর্ব হয়ে যায় এবং বের হয়ে যায় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে, ওইটা একটু মেনশন করবা আর কি, মনে করে, এটাই। আচ্ছা, এখন আমি হচ্ছে একটু এখন হচ্ছে আমি তোমাদেরকে একটু জিআইটি
ডেভেলপমেন্টটা একটু প্রিমিটিভ ভাবে একটু দেখিয়ে দেব, যেন পরের দিন আমরা খুব দ্রুতই শুরু করতে পারি, না হলে আমাদের পুরো জিএটা একটা শেষ করতে অনেক টাইম লাগবে। আচ্ছা, আমি একটু একটু আমাকে টাইম দাও একটা সেকেন্ড। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে এন্ডোডার্ম আর একটোডার্ম, এন্ডোডার্ম আর আচ্ছা মানে উপরে হচ্ছে একটোডার্ম আর তার নিচে হচ্ছে মেসোডার্ম আর সবার নিচে হচ্ছে এন্ডোডার্ম। তো আমরা কি বলেছিলাম যে একটোডার্ম আর এন্ডোডার্ম দুইটা জায়গায় টাইটলি অ্যাডহারেন্ট থাকে। একটা হচ্ছে একদম ক্রেনিয়ালি, যেটাকে আমরা বলি বাক্য ফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, আর একদম থাকে কর্ডালি একটা প্রান্ত, যেটাকে আমরা বলি ক্লোয়েকাল মেমব্রেন, ক্লোয়েকাল মেমব্রেন। আচ্ছা দাঁড়া, ওয়েট, আমি আসলে এখানে দেখাই, এখানে না, ঠিক আছে আমি দুই জায়গায় দেখাবো। একটু এখান থেকে একটু রিক্যাপ করি, যেহেতু আগের ক্লাসটাতে আমি একটা ছবি দেখিয়েছিলাম জন্য। আচ্ছা, মানে এই যে দেখো তোমার এই হচ্ছে একটোডার্ম আর এই হচ্ছে এন্ডোডার্ম, এটা দুইটা জায়গায় টাইটলি অ্যাডহারেন্ট, এই দুই জায়গায় কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নাই। এর মধ্যে একটা প্রান্ত হচ্ছে ক্রেনিয়ালি, যেটাকে নাম্বার 1 দিয়ে আমি মার্ক করেছি, আর একটা প্রান্ত হচ্ছে কর্ডালি, যেটাকে আমি মার্ক করেছি নাম্বার 2 দিয়ে। ক্রেনিয়াল এন্ডটাকে বলা হয় বাক্য ফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, আর কর্ডাল প্রান্তটাকে বলা হয় ক্লোয়েকাল মেমব্রেন। আরেকটা ছবি দেখেছিলাম, লালটা হচ্ছে একটোডার্ম আর নীলটা হচ্ছে এন্ডোডার্ম, আর মাঝে হচ্ছে ইন্টারভেনিং মেসোডার্ম। এই দুইটা জায়গায় একদম ক্রেনিয়ালি বাক্য ফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, কর্ডালি হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন। বাক্য ফ্যারিঞ্জিয়াল মেমব্রেনটা রাপচার করে হয় ওরাল ক্যাভিটি, আর ক্লোয়েকাল মেমব্রেনটা রাপচার করে হয় অ্যানাল অরিফিস। আচ্ছা, এরপর আমি হচ্ছে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের যেই এন্ডোডার্মটা, এই এন্ডোডার্মটা অ্যাকচুয়ালি একটা সিলিন্ড্রিক্যাল টিউব, এবং এই সিলিন্ড্রিক্যাল টিউব থেকে সবচেয়ে মেজর যে জিনিসটা ডেভেলপ করে সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এজন্য এটাকে আরেক কথায় প্রিমিটিভ গাট টিউবও বলা হয়ে থাকে। তাহলে সাপোজ এই হচ্ছে আমার পুরা এন্ডোডার্মটা একদম উপরে হচ্ছে ক্রেনিয়াল এন্ড আর নিচে হচ্ছে কর্ডাল এন্ড। ছবিটা ভালো হয় নাই। এখান থেকে যেহেতু মানে এখান থেকে অনেক কিছু ডেভেলপ করে, যেমন আমরা লাং এর কথা পড়লাম, লাংও কিন্তু এখান থেকে ডেভেলপ করে, বাট সবচেয়ে মেজর যে সিস্টেমটা এখান থেকে ডেভেলপ করে সেটার নাম হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। এজন্য এই পুরো এন্ডোডার্মাল যে টিউব, এটাকে আরেকটা নামে বলা হয় প্রিমিটিভ গাট টিউব। তো এই প্রিমিটিভ গাট টিউবটা একটু দেখো, এই প্রিমিটিভ গাট টিউবটা তোমার অনেকগুলো ভাগে ভাগ করা হয়, ক্রেনিয়াল টু কর্ডাল। এবং এটার অনেকগুলা পার্টিশনও আছে। আচ্ছা, আমি কি বলেছিলাম, প্রিমিটিভ গাট টিউবের সবচেয়ে ক্রেনিয়াল যেই এন্ড, সেই এন্ডটাকে বলা হয় বাক্য ফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, আর সবচেয়ে কর্ডাল যে এন্ড, সেই এন্ডটাকে বলা হয় ক্লোয়েকাল মেমব্রেন। এই দিকটা হচ্ছে ভেন্ট্রাল সাইড আর এই দিকটা হচ্ছে ডরসাল সাইড। ভেন্ট্রাল সাইডে কি কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম, এটার নাম হচ্ছে হেপাটিক ডাইভার্টিকুলাম, আর এই বড় জিনিসটার নাম হচ্ছে ইয়ক-স্যাক। আর যেই একটা ডাক্ট দ্বারা গাট টিউবটা ইয়ক-স্যাকের সাথে কমিউনিকেট করে, এটা হচ্ছে ক্লোয়েকা। কি বললাম, ধর এটা ক্লোয়েকা না, তো এটা হচ্ছে তোমার ভাইটালাইন ডাক্ট। একটু ওয়েট, সরি। আচ্ছা, আমি আরেকটু দেখাই। আচ্ছা,
তোমার এই হচ্ছে ইয়ক স্যাক, আর গাট টিউবটা এই যে একটা টিউবের মাধ্যমে কমিউনিকেট করতেছে ইয়ক স্যাকের সাথে, এটার নাম হচ্ছে ভাইটালাইন ডাক্ট। ভাইটালাইন ডাক্ট। এছাড়া আর এই পাশ থেকে আরেকটা ডাক্ট এভাবে বের হয়ে আসে, এভাবে ইয়ক স্যাকের কাছাকাছি, এটার নাম হচ্ছে অ্যালান্টয়েস। যাক, এগুলো তোমরা জাস্ট এখন লেবেলিংটা খেয়াল রাখো। তাহলে দেখো প্রিমিটিভ গাট টিউবে আমি কি কি অংশ দেখাচ্ছি। একটা ডরসাল ওয়াল আছে, একটা ভেন্ট্রাল ওয়াল আছে। ভেন্ট্রাল ওয়ালে একটা ট্রাকিও ব্রোঙ্কিয়াল ডাইভার্টিকুলাম, একটা হেপাটিক ডাইভার্টিকুলাম, একটা আছে তোমার ভাইটালাইন ডাক্ট। এটা প্রিমিটিভ গাট টিউবকে ইয়ক স্যাকের সাথে কানেক্ট করছে। আর একদম ক্লোয়েকাল মেমব্রেনের কাছাকাছি আরেকটা টিউব বের হয়ে ইয়ক স্যাকের কাছাকাছি এসেছে, এটাকে বলা হচ্ছে অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস। এখন আমরা কিছু আরবিট্রারি দাগ টানি। আরবিট্রারি দাগ টানি। একটা দাগ টানবো আমি ঠিক ট্রাকিওব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলামের ক্রেনিয়ালি, আরেকটা দাগ টানবো আমি ঠিক হেপাটিক ডাইভার্টিকুলামের কর্ডালি, আরেকটা দাগ টানবো আমি এই জায়গাটাতে। আচ্ছা, এখন এই দাগগুলোর কিছু নাম আছে, নামগুলো একটু জেনে নাও। সব দাগের নাম নাই, যে দাগগুলোর নাম আছে সেই দাগগুলোর নাম জেনে নাও। এই যে তোমার এই লাইনটা যেটা ঠিক হেপাটিক ডাইভার্টিকুলামের নিচে কর্ডালি, এটা নাম হচ্ছে তোমার অ্যান্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। আর এই যে দাগটা, এই দাগটার নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। ঠিক আছে? আর এখানে তো একটা মানে বাউন্ডারি আছেই, এটা হচ্ছে তোমার বাক্যোফেরেঞ্জাল মেমব্রেন। এখানে একটা বাউন্ডারি আছে, এটা হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন। তাহলে দেখো এখন আমরা পুরো গাট টিউবকে 4টা ভাগে ভাগ করতে পেরেছি। প্রথম যে ভাগটা, যেটা বাক্যোফেরেঞ্জাল মেমব্রেন থেকে জাস্ট বিফোর দ্য অ্যারাইজিং পয়েন্ট অফ ট্রাকিওব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম, এটাকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল গাট। তারপর ট্রাকিওব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম যেখান থেকে অ্যারাইজ করেছে সেখান থেকে শুরু করে হেপাটিক ডাইভার্টিকুলাম যেখানে অ্যারাইজ করেছে সেই পর্যন্ত যে অংশটা, সেটার নাম হচ্ছে ফোর গাট। ফোর গাট। এটা কি? ফ্যারিঞ্জিয়াল গাট। ফ্যারিঞ্জিয়াল গাট। এরপর এই যে অংশটা, যেটা অ্যান্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল এবং পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টালের মধ্যে আছে, এটার নাম হচ্ছে মিড গাট। মিড গাট। আর পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টালের পর থেকে ক্লোয়েকাল মেমব্রেন পর্যন্ত যা আছে এটার নাম হচ্ছে হাইন্ড গাট। হাইন্ড, নট হিন্ড, হাইন্ড গাট। তো প্রিমিটিভ গাট টিউবের ডিভিশনটা এবং প্রিমিটিভ গাট টিউবের লেবেলিংগুলোকে সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা খুবই একটা রাফ ফিগার। ভাইয়া, হ্যাঁ জি ভাই ওই বলো। ফার্স্টে যেটা লাইনটা গেছে টিবি ডায়াবেটিকুলাম দিয়ে, ওই লাইনটার নাম নাই কোনো? না, ওইটা কোনো লাইন নেই, মানে ওটা কোনো নাম নেই, আলাদা নাম দেওয়া হয়নি, অ্যাটলিস্ট বইয়ে নাই। ঠিক আছে? জাস্ট আচ্ছা, এটা হচ্ছে যে জাস্ট টিবি ডাইভার্টিকুলামের ঠিক আগে। হ্যাঁ, ঠিক আগে। মানে সোজা কথা, টিবি ডাইভার্টিকুলাম আর হেপাটিক ডাইভার্টিকুলাম দুইটাই ফোর গাট থেকে অ্যারাইজ করছে। হ্যাঁ, এবং এরা দুইজন ফোর গাটের দুইটা বাউন্ডারি। ঠিক আছে? দুই প্রান্তে। হ্যাঁ। আর কোনো কোয়েশ্চেন আছে কারো এই পর্যন্ত? আচ্ছা, এখন একটু দেখো, আমরা একটু গাটের অংশগুলোর নামকরণ করি। সবার উপর হচ্ছে তোমার ফ্যারিংস, তারপর হচ্ছে তোমার ইসোফেগাস, স্টমাক, তারপর ডুওডেনাম। ডিওডেনামটা আবার এভাবে অনেকটা 4টা পার্ট আছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এবং সেকেন্ড পার্টের একটা জায়গায় এসে এই পাশে হচ্ছে তোমার বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন করেছে অ্যাম্পুলা অফ ভেটার দিয়ে। যাই হোক, ঠিক আছে। তারপর আসে তোমার জেজুনাম, আইলিয়াম, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন,
সিগময়েড কোলন, রেকটাম আর অ্যানাল ক্যানাল। ট্রান্সভার্স কোলনে রাইট 2/3 এবং লেফট 1/3, আর অ্যানাল ক্যানালে আপার পার্ট, লোয়ার পার্ট। এখন দেখো ফ্যারিঞ্জিয়াল গার্ড থেকে আসছে শুধুমাত্র ফ্যারিংস, ফ্যারিঞ্জিয়াল গার্ড, ফ্যারিঞ্জিয়াল গার্ড। ফোরগার্ড থেকে কি আসছে দেখো, ডিওডেনামের পার্ট কি কি কি? ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। সেকেন্ড পার্টের একটা জায়গায় এন্ট্রেন্স অফ দ্য অ্যাম্পুলা অফ ভেটার, এবং অ্যাম্পুলা অফ ভেটারে কারা কারা ওপেন করছে? বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের একটা অংশ হচ্ছে বিফোর দ্য এন্ট্রেন্স অফ দিস, একটা অংশ হচ্ছে আফটার দ্য এন্ট্রেন্স অফ দিস। তাহলে বিফোর এন্ট্রেন্স অফ অ্যাম্পুলা অফ ভেটার, আফটার এন্ট্রেন্স অফ অ্যাম্পুলা অফ ভেটার। ঠিক আছে, এখন দেখো ফোরগার্ড থেকে কি কি আসছে? ইসোফেগাস আসছে, স্টমাক আসছে, ডিওডেনামের ফার্স্ট পার্ট আসছে, এবং সেকেন্ড পার্ট বিফোর দ্য এন্ট্রেন্স অফ দ্য অ্যাম্পুলা অফ ভেটার। এতটুকু পুরাটা আসছে ফোরগার্ড থেকে। তারপর দেখো কি কি পার্ট? সেকেন্ড পার্ট আফটার দ্য এন্ট্রেন্স অফ অ্যাম্পুলা অফ ভেটার, থার্ড পার্ট অফ ডিওডেনাম, ফোর্থ পার্ট অফ ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম, সিকাম, অ্যাসেন্ডিং কোলন এবং ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 এই পর্যন্ত আসছে মিডগার্ড থেকে, মিডগার্ড থেকে। তারপর দেখো লেফট 1/3 অফ ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানালের আপার পার্ট, এই অংশটা আসছে ফ্রম দ্য হাইন্ড গাট। তাহলে প্রিমিটিভ গাট টিউবের কোন অংশটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউবের কোন অংশটাকে ডেভেলপমেন্ট করছে, এটা হচ্ছে সেটা। সাথে ফোরগার্ড থেকে আরো দুইটা জিনিস আসে, লিভার উইথ গল ব্লাডার অ্যান্ড বাইল ডাক্টস প্লাস, আচ্ছা ঠিক আছে, জাস্ট এটাই আপাতত, এটাই। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত আমি দেখাইলাম যে গাটের কোন অংশ থেকে কে আসে। আচ্ছা, আমি একটা ছবি আঁকি আবার। আচ্ছা না, ছবি আঁকতে হবে না, এখান থেকে কি কেউ কারো কোনো আর ফার্দার ক্লারিফিকেশন লাগবে যে গাটের কোন অংশ থেকে কে আসে? ভাইয়া জি। প্যানক্রিয়াস কোথা থেকে আসে? আচ্ছা, প্যানক্রিয়াসটা অ্যাকচুয়ালি তোমার জাস্ট বিলো দা, তোমার যেই জায়গাটা থেকে তোমার লিভার বারটা অ্যারাইজ করে না, ঠিক তোমার জাস্ট বিলো অ্যারাইজ করে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার, আর ঠিক এই জায়গা থেকে অ্যারাইজ করে ডরসাল প্যানক্রিয়াটিক বার। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি ফোরগাট মিডগাট দুইটা জায়গা থেকে আসে। ঠিক আছে, তো প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট যখন বলবো তখন আরো ভালো করে বলবো, এটা একটু টেকনিক্যাল দেখে আমি আজকে বললাম না। তো ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড আসে তোমার হেপাটিক বার্ডে। আচ্ছা দাঁড়া, হেপাটিক বার্ডের ঠিক নিচ থেকে আসে তোমার ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, আর ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড আসে হেপাটিক বার্ডের ঠিক উপর থেকে। ঠিক আছে, এই দুইটা জায়গা থেকে আসে এবং এই দুইটা জায়গা পরে ফিউজ হয়ে যায়। এটা কম্বিনেশন অফ ফোরগাট মিডগাট দুইটা জায়গা থেকে আসে আর কি। প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টটা বললে এটা আবার একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? তোমরা কি সবাই অ্যাবডোমেন তোমাদের শেষ হয়েছে কলেজে, যারা ফার্স্ট ইয়ার আছো? কারো কি অ্যাবডোমেন বাকি আছে কলেজে, নাকি সবার ইনফেক্ট শুরু হয়ে গিয়েছে? ভাইয়া বাকি আছে। বাকি আছে। কোন ভিসেরা পর্যন্ত পড়ছো? এখন কোন ভিসেরা চলতেছে? তোমাদের গাটের সব ভিসেরা শেষ?
গাটের ভিসেরা পড়া হয়েছে এখন পর্যন্ত? ক্লাসে পড়াইছে বা তোমরা পড়ছো? আমাদের হয়েছে গাটের ভিসেরা পর্যন্ত। আচ্ছা ভাইয়া আমাদের হয়নি। আচ্ছা, ডিএমসি তে কি অবস্থা? ভাইয়া লিভার পড়াচ্ছে। স্টমাক, ডুওডেনাম, তারপর হচ্ছে তোমার লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, রেকটাম, এগুলা কি পড়ানো হয়েছে? অ্যানাল ক্যানাল এগুলো হয়েছে ডিএমসি তে? রিদি, এগুলো পড়ানো হয়েছে ডিএমসি তে? জি ভাইয়া। আচ্ছা, প্যানক্রিয়াস পড়ানো হয়েছে? প্যানক্রিয়াসে তো আমি শিওর না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। মানে কেন জিজ্ঞেস করতেছি যে গাটের ডেভেলপমেন্ট পড়াইতে হইলে এগুলা নিয়ে আইডিয়া একটু জাস্ট রাখতে হয়, জাস্ট কতটুকু এটা সারফেস, এটার বর্ডার, এটার স্ট্রাকচারটা, বেসিক যেই সারফেস কি বর্ডার, এটা কোন জায়গায় থাকে অ্যাটলিস্ট, তাহলে একটু ইজি হয় আর কি। যাক, সবার যেহেতু মোটামুটি গাটের ভিসারা শেষ, মোটামুটি জাস্ট জিআই ট্র্যাক্টের ভিসারা শেষ মোটামুটি, আশা করি তোমরা ক্যাপচার করতে পারবা যারা ফার্স্ট ইয়ার আছো, আর সেকেন্ড ইয়ারে তো পারবাই। তো আজকে আমি জাস্ট এতটুকুই বলবো, তাহলে আমার আজকের ক্লাস এতটুকুই থাকবে। পরের দিন আমরা, যদিও আমার ক্লাসে আগের যেই ডিজাইনটা ছিল সেটা ছিল এরকম যে একদিনে হচ্ছে আমি ফোরগাট, মিডগাট, হাইনগাট শেষ করব, আর একদিনে পড়বো লিভার, প্যানক্রিয়াস। আসলে আমি এভাবে পড়াবো, ফোরগাট পড়াবো, লিভার প্যানক্রিয়াস পড়াবো, আর হচ্ছে পরের দিন পড়াবো হচ্ছে মিডগাট আর হাইনগাট। সো তোমরা পরের দিন একটু সবাই অ্যাটলিস্ট ফোরগাটের মধ্যে যে স্টমাক আছে, স্টমাকের সারফেস কয়টা, বর্ডার কয়টা, এছাড়া লিভারের লোব কয়টা, প্যানক্রিয়াসের ডাক্ট কয়টা, এই কিছু ছোটখাটো জিনিস একটু দেখে নিও কোনো একটা বই থেকে, তাহলে তোমাদের দ্রুত তোমরা গ্র্যাস্প করতে পারবা আর কি, আর কিছু না। আর আমি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জি জি আপু বলো। লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানালটা কোথা থেকে আচ্ছা, এটা হচ্ছে ডেভেলপ তোমার করবে? একটোডার্ম থেকে ডেভেলপ করবে, একটোডার্ম, ঠিক আছে? এটাকে বলা হয় প্রক্টোডিয়াম। এটা আমি মনে হয় আগের দিন একজনকে, শাওনকে মনে হয় বলেছিলাম যে, ওকে ভাইয়া, আমি থ্যাংক যে একটা জিনিস বলেছি না যে একটোডার্ম আর এন্ডোডার্ম টাইটলি অ্যাডহেরেন্ট কিছু কিছু জায়গায়। তো এরকম ক্লোয়েকাল মেমব্রেন একটা জায়গা, ক্লোয়েকাল মেমব্রেন ইটসেলফ তো হচ্ছে আসছে ইয়ে থেকে, মানে ক্লোয়েকাল মেমব্রেনের সাথে অ্যাডজাসেন্ট যে একটোডার্মটা, সেটা থেকেই হচ্ছে তোমার প্রক্টোডিয়াম, অর্থাৎ লোয়ার পার্ট অফ অ্যানাল ক্যানাল আসছে। আর ক্লোয়েকাল মেমব্রেন ইটসেলফ তো এন্ডোডার্ম, সেখান থেকে আসছে অ্যানাল ক্যানালের আপার পার্টটা। আচ্ছা, তো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আর আমি পরের দিন রেসপিরেটরি সিস্টেমের পুরো এমসিকিউটা একসাথে নিব আর কি, কারণ আসলে আজকে যা পড়ালাম রেসপিরেটরি ট্র্যাক্টে, সেখানে আসলে কোনো এমসিকিউই পাওয়া যায় না, খুবই অল্প আর কি, একটা দুইটা। এজন্য পুরো রেসপিরেটরি সিস্টেম একসাথে নিব আর কি আমি। আর গাটটা একটু শুরু করলাম যেন পরের দিন আমরা দ্রুত পড়তে পারি। আচ্ছা, আরেকটা জিনিস একটু একটু সংক্ষেপে একটু বলি, হয়তো তোমরা অনেকে গ্র্যাস্প করতে পারবা। এই ছবিটা তোমরা মনে হয় অনেকে মানে রিকগনাইজ করতে পারো, আসে না কেন? আচ্ছা, এই যে, আচ্ছা এখানে একটু দেখো, এই জায়গাটা একটু দেখো, তোমার তোমার এই যে এন্ডোডার্মের পিছনে, মানে গাট টিউবের পিছনে যেই স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ারটা দেখছো, মিড লাইনে এসে অলমোস্ট টাচ করতেছে একজন আরেকজনকে, একটু দেখো এই জিনিসটা তোমরা। এই হচ্ছে গাট টিউব, এর পিছনে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ারটা এমন করে থাকে, আবার সামনেও অনেকটা এমন করে থাকে। তো এই হচ্ছে বেসিক্যালি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ারটা এইভাবে থাকে আর কি, গাটের চারপাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। তো বেসিক্যালি এটা হচ্ছে তোমার একটা ফোল্ড অফ পেরিটোনিয়াম হয়, এটা একটা ফোল্ড অফ পেরিটোনিয়াম হয়, পুরোটাই হচ্ছে তোমার পেরিটোনিয়াল ফোল্ড আর কি। আমরা এটা পরের দিন পড়বো। তো তোমরা যদি সাইড থেকে দেখো গাট টিউবকে, এই যদি হয় ডরসাল ওয়াল আর এই যদি হয় ভেন্ট্রাল ওয়াল, এই মানে এদিকটা হচ্ছে ডরসাল আর এদিকটা হচ্ছে ভেন্ট্রাল, তোমরা দেখবা কি একটা শীট অফ পেরিটোনিয়াম গাটটাকে এভাবে এনক্লোজ করে সামনেও এক্সটেন্ড হচ্ছে একটু,
পিছনে একটু এক্সটেন্ড হচ্ছে, আবার ঠিক ওই পাশ থেকেও শীটটা এভাবে গার্ডটাকে এক্সটেন্ড করছে, ঠিক এভাবে একটা পর্দার মতো পুরো গার্ডটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখে আর কি, এরকম করে। আবার ওই পাশ থেকেও ঠিক এভাবে থাকে আর কি। তো এই ক্ষেত্রে কি হয়, তোমার পেরিটোনিয়ামটা অনেকটা এভাবে, মানে গাঁটকে তো দুই পাশ দিয়ে জড়ায় ধরে রাখতেছেই, এভাবে তার সামনে এবং পিছনে দুইটা অংশ একসাথে লেগে যায়, একটা ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম একসাথে জয়েন হয়, ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম একসাথে জয়েন হয়। এই যে ডাবল ফোল্ড অফ পেরিটোনিয়াম যে একসাথে জয়েন হচ্ছে সামনে এবং পিছনে, এই পুরো জিনিসটাকে বলা হয় মেসেন্টারি। যে অংশে তারা গার্ডকে এনক্লোজ করছে না, বাট দুই সাইডের লেয়ার একজন একজনকে টাচ করছে। আমি আবার বলি, এই হচ্ছে ল্যাটারাল প্লেট অফ, মানে স্প্ল্যাঙ্কনোপ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম অন দ্য, ধরো রাইট সাইড, এই হচ্ছে অন দ্য লেফট সাইড। এই লেফট সাইডটা গার্ডকে পুরো এভাবে এনক্লোজ করছে, রাইট সাইডটাও গার্ডকে এভাবে এনক্লোজ করছে, করে লেফট সাইড রাইট সাইড একজন একজনের কাছাকাছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই যে এগুলা। তো যেই জায়গাটাতে দুই সাইডের স্প্ল্যাঙ্কনোপ্লোরিক লেয়ার অফ মেসোডার্ম একসাথে লাগানো থাকে জোড়া, সেই পার্টটাকে বলা হয় মেসেন্ট্রি, মেসেন্টেরি। তো পিছন দিকটার যে মেসেন্টেরি এটাকে বলা হয় ডরসাল মেসেন্টেরি, আর সামনের দিকের যে মেসেন্টেরি এটাকে বলা হয় ভেন্ট্রাল মেসেন্টেরি। কি বললাম? পিছন দিকের যে মেসেন্টেরি এটাকে বলা হয় ডরসাল মেসেন্টেরি, আর সামনের দিকের যে মেসেন্টেরি এটাকে বলা হয় ভেন্ট্রাল মেসেন্টেরি। এবং ফোরগাট থেকে শুরু করে হাইনগাট এর একদম শেষ পর্যন্ত পুরোটা জুড়েই তোমার এই ভেন্ট্রাল মেসেন্টেরিটা থাকে, সরি এই ডরসাল মেসেন্টেরি থাকে এবং ভেন্ট্রাল মেসেন্টেরিও থাকে পুরোটা অংশ জুড়েই। এখান থেকে আলটিমেটলি নানা রকম পেরিটোনিয়াল ফোল্ড ডেভেলপ করে, এগুলো আমরা পরের দিন পড়ব। এটা হয়তো ভিজুয়ালাইজ করতে একটু কষ্ট হচ্ছে অনেকের, আমি পরের দিন সুন্দর ছবি এঁকে তোমাদেরকে হয়তো একটু বোঝানোর চেষ্টা করব, তখন তোমরা ইনশাআল্লাহ বুঝবা। বাট আপাতত এটাই খেয়াল রাখো যে ল্যাটারাল প্লেট স্প্ল্যাঙ্কনোপ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্মটা গাটকে এনসার্কেল করে দুই সাইড থেকে, এভাবে দুই সাইড থেকে, এবং এনসার্কেল করার পর তারা নিজেরা আবার এক সাইডেরটা আরেক সাইডের সংস্পর্শে আসে, সংস্পর্শে এসে তারা একটা শীট অফ মেমব্রেনের মতো হয়ে যায়, ডরসালি এক্সটেন্ড করে আবার ভেন্ট্রালি এক্সটেন্ড করে। ডরসাল এক্সটেনশনটাকে বলা হয় ডরসাল মেসেন্টারি, ভেন্ট্রাল এক্সটেনশনটাকে বলা হয় ভেন্ট্রাল মেসেন্টারি। ডরসাল মেসেন্টারিটা পুরো এন্ডোডার্মকে পোস্টেরিয়র বডি ওয়ালের সাথে অ্যাঙ্কর করে লাগিয়ে রাখে, ভেন্ট্রালটা পুরো গার্ডটাকে অ্যান্টেরিয়র বডি ওয়ালের সাথে অ্যাঙ্কর করে লাগিয়ে রাখে। বডি ওয়াল মানে কি? সোমাটোপ্লোরিক লেয়ার অফ মেসোডার্ম। যাই হোক, তো এই হচ্ছে মেসেন্টারি, এবং মেসেন্টারির মধ্য দিয়েই ব্লাড ভেসেলগুলা এন্টার করে করে গাটে পৌঁছায়, মেসেন্টারির মধ্য দিয়ে ব্লাড ভেসেলগুলো এন্টার করে করে গাটে পৌঁছায়। তাহলে মেসেন্টারির কাজ কি? সাপোর্ট দ্য ভিসেরা, সাপোর্ট দ্য GIT viscera and provide passage of blood vessel and nerve, blood vessel and nerve. তাহলে মেসেন্টারি কি? It supports the GIT viscera and it provides passage for blood vessel and nerve. আচ্ছা, আজকে মনে হয় একটু বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হয়তো অনেকে জানো না। আমি পরের দিন চেষ্টা করবো যে আরেকটু সুন্দর ছবি দিয়ে তোমাদেরকে ভিজুয়ালাইজ করে বোঝাতে। বাট আজকে তোমরা যেটা মনে রাখবা মেনলি ফোরগাট, মিডগাট, হাইনগাট, এটা এবং এটার কোন জায়গা থেকে কি আসে। কুইক রিক্যাপিচুলেশন আরেকবার, ফ্যারিঞ্জিয়াল গাট থেকে আসে শুধু ফ্যারিংস, ইসোফেগাস থেকে শুরু করে ডিওডেনাম বিফোর দ্য এন্ট্রেন্স, মানে ডিওডেনাম আপ টু দ্য এন্ট্রেন্স অফ দ্য অ্যাম্পুলা অফ ভেটার, এই পর্যন্ত হচ্ছে তোমার ফোরগাট। তারপর আফটার দ্য এন্ট্রেন্স অফ দ্য অ্যাম্পুলা অফ ভেটার থেকে শুরু করে রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স, দেখো ট্রান্সভার্স কোলনকে, এই তো হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এটাকে রাইট 2/3 এবং লেফট 1/3 ভাগ করা হয়।
তো রাইট 2/3 পর্যন্ত আসছে মিড গার্ড থেকে, আর লেফট 1/3 আসছে, মানে লেফট 1/3 থেকে শুরু করে অ্যানাল ক্যানালের আপার পার্ট পর্যন্ত আসছে হাইন্ড গার্ড থেকে। আর হচ্ছে আর কিছু কি বলার আছে আপাতত? তোমরা সবাই কি অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা এবং এর ব্রাঞ্চগুলা পড়েছো কেউ? আমরা জানি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার 3 রকম ব্রাঞ্চ: ভেন্ট্রাল ব্রাঞ্চ যেগুলা সামনে থেকে বের হয়, ল্যাটারাল ব্রাঞ্চ যেগুলা পাশ থেকে বের হয়, আর ডরসাল ব্রাঞ্চ যেগুলা পিছন থেকে বের হয়। এটা কোনটা? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টার 3টা ভেন্ট্রাল ব্রাঞ্চ আছে, খুব মনোযোগ দিয়ে শুনো। সিলিয়াক ট্রাঙ্ক, মানে এটা হচ্ছে 1 নাম্বার ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। 2 নাম্বার হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এবং 3 নাম্বার হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। মজার জিনিসটা হচ্ছে কি, celiac trunk is called artery of the foregut, superior mesenteric artery is called artery of the midgut, এবং inferior mesenteric artery is called artery of the hindgut। মানে হচ্ছে কি, ফোরগাট থেকে যত ভিসেরা আসছে সবগুলা দে আর সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক। মিডগাট থেকে যত ভিসেরা আসছে দে আর সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আর হাইন্ডগার্ড থেকে যত ভিসেরা আসছে দে আর সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দ্য ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে আজকে আপাতত কি কি তোমাদের একটু মনে রাখতে হবে: প্রিমিটিভ গাট টিউবের পার্টিশনগুলা, কোন পার্ট থেকে গ্রসলি কোন ভিসেরাগুলো আসছে সেটা, এবং ব্লাড সাপ্লাই অফ দেম, কোনটা কোন বড় ব্লাড ভেসেলের ডেরিভেটিভ, কোনটা কোন বড় ব্লাড ভেসেলের ব্রাঞ্চ থেকে আসছে। তাহলে এই ছিল আজকের ক্লাস। কারো কি কোনো কোয়েরি আছে আপ টু দিস পয়েন্ট? আছে কারো কোনো কোয়েরি? আচ্ছা, কারো কোনো কোয়েরি নাই, সবাই আসলে এক্সস্টেড হয়ে গিয়েছে, একটু নতুন জিনিস ধুমধাম করে সবার মাথায় ঢুকে যাচ্ছে। ইনশাল্লাহ তোমরা এখন রেসপিরেটরি সিস্টেমটা ভালো করে পড়ো। আর যেহেতু আমি গাট শুরু করলাম, আমি গাটের ল্যাংম্যানের মার্ক করা পিডিএফটাও দিয়ে দিচ্ছি। এটা একটু বড়, এই চ্যাপ্টারটাই মনে হয় সবচেয়ে বড় চ্যাপ্টার আফটার হার্ট, নাকি? হ্যাঁ, এটা হার্ট থেকেও বড়। তো যাই হোক, তোমরা নিজেরা শুরু করতে পারো। অ্যাটলিস্ট ল্যাংম্যানের প্রথম 2-3 পেজ পড়লে আমি যা বললাম আজকে গাট থেকে এটা পেয়ে যাবা। আমি যা দাগালাম ওইটুকু পড়লেই হবে, পড়তে পারো আর কি। যাই হোক, তো ঠিক আছে, তাহলে আশা করি কারো কোনো কোয়েশ্চেন্স নেই, সমস্যা নাই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। শেষ করি ক্লাস। রাজীব ভাই, আপনাকে আবার কষ্ট দিচ্ছি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ভাই এতক্ষণ।